তোমার আমার প্রেম পর্ব 6। আকাশটা ধূসর মেঘে ঢাকা, চারদিক যেন এক মায়াবী আলোর চাদরে মোড়ানো। গাছের পাতা ভিজে চকচকে হয়ে আছে, আর রাস্তার পাশে জমে থাকা পানিতে ফোঁটা ফোঁটা ছোঁয়ার রেশ। বিশাল দ্বিতলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে একটি কালো স্পোর্টস কার। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আরহান। পরনে তার কালো রঙের রাল্ফ লরেনের পুরো শার্ট জড়ানো, জেল দিয়ে সেট করা চুলগুলো বাতাসে খানিক এলোমেলো হয়ে গেছে। ব্যস্ত চিত্তে ডান হাতে শোভা পাচ্ছে রোলেক্স ব্র্যান্ডের কালো ডায়ালের উপর চোখ বোলালো। সে বাইরে এসে দাঁড়িয়েছে প্রায় মিনিট 10 হতে চলল, অথচ এই মেয়ের এখনো আসার নামগন্ধ নেই। বিরক্তিতে কপাল কুঁচকে নিল সে। বাইরের আবহাওয়া ভালো না, মেঘের আনাগোনা রয়ে দিচ্ছে। আরহানকে সর্বোচ্চ বিরক্তিতে ফেলতে গগন থেকে ফোঁটা ফোঁটা বাড়িধারা ঝরতে শুরু করলো। আরহানের মেজাজ সপ্তম আকাশে পৌঁছালো। এই মেয়েটার কি বিন্দুমাত্র সময় জ্ঞান নেই? বিরক্তিতে ফুস করে নিঃশ্বাস ছাড়ল সে। তখনই সামনে থেকে আসতে দেখা গেল ঈশানীকে। নীল রঙের একটা চুড়িদার পরনে, কোমর পর্যন্ত লতানো চুলগুলো একপাশে এনে বেনি করে রেখেছে। কপালের উপরে বেবি হেয়ারগুলো উড়ছে। মুখে কোনো প্রসাধনী নেই, ঠোঁটে শুধু লিপ বাম দেয়া। ঈশানী গাড়ির সামনে এসে দাঁড়ালে আরহান গাড়ির ড্রাইভিং সিটে চড়ে বসে। ঈশানী বিপাকে পড়ে যায়। সামনে বসবে না পিছনে বসবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সে সেখানেই ঠায় দাঁড়িয়ে রয়। আরহানের চড়ে ওঠার রাগ যেন আকাশ ছুলো এবার। এক ধমকে বলে উঠল, স্টুপিডের মতো দাঁড়িয়ে আছো কেন? দ্রুত গাড়িতে উঠে বসো। ঈশানীর চোখ মুখ কুচকে তাকালো আরহানের দিকে। এই সামান্য প্রশ্ন করায় তাকে এরকম ধমক দেওয়ার কারণ বুঝে উঠতে পারল না। তবুও শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় বসবো? আরহান যেন অবাক হলো এবার, সাথে রাগটাও তরতর করে বাড়ল। এতক্ষণ অপেক্ষা করে এখন বলছে কোথায় বসবে? আশ্চর্য! এই মেয়ের কি কমন সেন্সের অভাব নাকি? আরহান চোখ মুখ বিকৃত করে বলল, আমার কোলে বসো, আসো। ঈশানী নাক মুখ কুচকে ফেলল। বোঝার চেষ্টা করলো ঘটনা, কিন্তু তৎক্ষণাৎ কোনো সুরাহা পেল না। তবু মুখটা গম্ভীর করে তীক্ষ্ণ চোখে তাকালো আরহানের পানে। মুখে কিছু বলল না। আরহান আবার বলে উঠল, এই মেয়ে, কি সমস্যা? তুমি কি যাবে? এমনিতেই 10 মিনিট দাঁড়িয়ে অপেক্ষা করিয়েছ আমাকে, এখন অদ্ভুত প্রশ্ন করে মাথা খারাপ করছো। চুপচাপ সামনে এসে বসো। ঈশানী হয়তো আরহানের রাগের কারণ বুঝতে পারল, নিজের করা কাজে লজ্জিতও হলো। তাই মাথা নিচু করে বলল, আসলে চুলে ভীষণ জট বেঁধেছিল, সেটা খুলতেই দেরি হয়ে গেছে, দুঃখিত। ঈশানী আর 1 মিনিটও সময় ব্যয় না করে সামনে গিয়ে বসে। ঈশানী গাড়িতে বসতে দেখতে পেয়ে আরহান তার দিকে তাকিয়ে আছে। ঈশানী কারণ জানতে ভ্রু চেয়ে বুঝায় কি। আরহান কিছু না বলে ঈশানীর দিকে ঝুঁকে যায়। ঈশানী অজান্তেই কিছুটা পিছু সরে যায়, দ্বিধান্বিত চোখে তাকায় আরহানের পানে। আরহান তার দিকেই তাকিয়ে পিছন থেকে সিট বেল্টটা টেনে লাগিয়ে দিতে থাকে। ঈশানী তাড়াহুড়ায় বলে, আমি পারি লাগাতে। তা এতক্ষণ না লাগিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার লাগিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছিলে? বলেই আরহান নিজের সিটে চলে যায়। গাড়ি চালানোয় ব্যস্ত হয়ে পড়ে। বাইরে এখন বিশাল বড় বড় বাড়িধারা ঝরছে। তারা দোকান থেকে বের হয়ে গাড়ির দিকে ছুটে যেতেই মোটামুটি ভিজে গেছে দুজনেই। আরহান গাড়িতে উঠতেই নিজের চুল ঝাড়তে শুরু করে। সে পানির ঝাপকে লাগে ঈশানীর চোখে মুখে। ঈশানী হাঁচি দিয়ে ওঠে। আরহান ঈশানীর দিকে তাকায়। শরীর পুরোনা ভিজলেও মেয়েটার চুল ভিজেছে, যার কারণে জামার বেশ কিছু অংশ ভিজে গায়ে লেপটে আছে। আরহান গাড়ি স্টার্ট দিতে যেতে বলল, ওড়না ভালো মতো গায়ে জড়িয়ে নাও, ঠান্ডা লেগে যাবে। ঈশানী ওড়না জড়িয়ে নিল। বাইরে ঝড়েরা তাণ্ডব করলেও গাড়ির ভেতরে চলল নিশ্চল নীরবতা। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়িতে এসে পৌঁছালো। ঈশানী ইতিমধ্যে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। আরহান চাইল তার দিকে। মৃদুস্বরে কয়েকবার ডাক দিতেই ঈশানী উঠে পড়ল। বাইরে তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আরহান তাকে দ্রুত বাসায় যেতে বলল। ঈশানী নামতে যেয়ে ঘাড় ঘুরিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আর আপনি? গাড়ি পার্ক করে আসছি, আরহান বলল। ঈশানী নেমে সোজা বাসার দিকে দৌড় দিল। ঈশানী আর আরহান দুজনেই ভিজে বাসায় এসেছে। এ নিয়ে মিনারা বেগম দুজনকে বেশ বকেছে। তারপর দুজনকে আদা তুলসী চা বানিয়ে দিয়ে মাঝরাতের দিকে ঈশানী নিজের শরীরে জ্বর জ্বর অনুভব করলো। মাথাটাও ভারী হয়ে আছে তার। সে মাথায় হাত দিয়ে উঠে বসলো।
ভীষণ পানির তৃষ্ণা পেয়েছে তার। হাত উঠিয়ে বেস্তার টেবিল থেকে পানির বোতল হাতে নিয়ে দেখলো বোতল ফাঁকা। এখন নিচ থেকে গিয়ে পানি আনতে হবে। বিরক্ত লাগছে তার। পানি খাওয়াও বিশেষ প্রয়োজন। তাই সে বিরক্ত হয়ে ওড়না গায়ে জড়িয়ে নেমে পড়ে কিচেন রুমের দিকে। চৌধুরী বাড়ি দোতলা বিশিষ্ট। নিচে দুটো রুম রয়েছে। একটিতে মিনারা বেগম আর জাহিদ চৌধুরী থাকে। কোমরের ব্যথার জন্য ওনারা নিচেই থাকে। অপর রুমটি গেস্ট রুম। আর দোতলায় সিঁড়ি দিয়ে উঠতেই প্রথম রুমেই আরহান, তারপরের রুম আয়রার এবং পরের রুমটি ঈশানের। ঈশানী কিছুক্ষণ কিচেন থেকে পানি নিয়ে আস্তে আস্তে উপরে উঠে আসে। তার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। মনে হচ্ছে জ্বর তাকে কাবু করে ফেলেছে। তবু অসুস্থ শরীরটাকে টেনে হিসড়ে চলতে লাগলো সে। কিন্তু শরীর বেশিক্ষণ সায় দিল না। ঠাস করে নিচে পড়ে গেল। আরহান ঘুমায়নি এখনো। নিজের কিছু পেন্ডিং কাজ ছিল, সেটাই করছিল ল্যাপটপে। নিশুতি রাতে হুট করে বাইরে কিছু পড়ে যাওয়ার শব্দে উঠে দাঁড়ালো। চঞ্চল পায়ে রুমের বাইরে এসে দেখতে পেল ঈশানী নিচে শুয়ে আছে। কপালে ভাঁজ ফেলে এগিয়ে গেল ঈশানীর দিকে। কয়েকবার মৃদু স্বরে ডাকলো। ঈশানী উঠল না। আরহান ঈশানীকে এবার মৃদু ধাক্কা দিল। ঈশানী শরীর স্পর্শ করতেই সে আরেক দফা অবাক হল। মেয়েটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরের প্রকোপে জ্ঞান হারিয়েছে সে। ঈশানীর হাঁটুর নিচে এক হাত ও পিঠের নিচে এক হাত দিয়ে কোলে তুলে ঈশানীর পেলক নিশ্চল দেহ নিয়ে চলল ঈশানীর রুমের দিকে। ঈশানীকে এনে বিছানায় শুইয়ে দিয়ে কপালে হাত দিয়ে উত্তপ্ততা পরিমাপ করার চেষ্টা করল। মেয়েটার শরীর আগুন গরম হয়ে আছে। সে ফের গেল নিজের রুমে এবং 2 মিনিটের মাথায় ফিরেও এলো। হাতে তার হাত থার্মোমিটার। ঈশানীর মুখে থার্মোমিটার পুড়ে দিল। কিছুক্ষণ পর বের করে দেখলো 102 জ্বর। অথচ এই মেয়ে কাউকে কিছু বলেনি। আরহান একবার ভাবলো মিনারা বেগমকে ডাকবেন, কিন্তু এত রাতে ডাক দিলে শুধু শুধু টেনশন করবে এবং শরীর খারাপ হবে ভেবে ডাকেনি। নিজে একটা ছোট বোলের মধ্যে পানি আর একটা কাপড় নিল। ঈশানীর মাথার কাছটায় বসে তার মাথায় জলপট্টি দিতে থাকলো। ঈশানীর জীর্ণ শীর্ণ শরীরটা কাচুমাচু হয়ে আছে। মাঝে মাঝে জ্বরের প্রকোপে কেঁপে উঠছে। শেষ রাতের দিকে ঈশানীর জ্বর নামলে আরহান নিজের রুমে চলে যায়। জাহিদ চৌধুরী এবং আয়রা ব্রেকফাস্টের জন্য টেবিলে বসেছে। মিনার বেগম খাবার বাড়ছেন। তখনই একদম ফর্মাল গেটআপে নিচে নেমে এলো আরহান। সে এসে আয়রার পাশে চেয়ারে বসলো। মিনার বেগম তার প্লেটে 2টো ব্রেড টোস্ট দিলেন। মিনার বেগম আয়রাকে ডেকে বললেন, ইস্যু আজ এখনো নামিনি কেন? দেখায় তো, দ্রুত খেতে ডাকো কে। আয়রা উঠতে নিলে আরহান থামিয়ে দেয়। ব্রেড টোস্টে সুগার ফ্রি পিনাট বাটার লাগাতে লাগাতে বলে, কাল রাতে জ্বরের কারণে অজ্ঞান হয়ে পড়েছিল সেইতে। আমি দেখতে পেয়ে রুমে নিয়ে এসেছিলাম, তাই হয়তো নামেনি। মিনার বেগম ব্যস্ত হয়ে পড়লেন। বললেন, আমাদের কাউকে ডাক দিলে না কেন? মেয়েটা সারা রাত জ্বরে কাটাচ্ছে নিশ্চয়ই। আরহান কিছু বলার আগেই নিচে নেমে আসে ঈশানী। ঈশানী কিছু বলার আগেই মিনার বেগম এগিয়ে যান। ঈশানীর কপালে গালে হাত দিয়ে বলে, এখনো তো জ্বর নেই। হ্যাঁ রে, জ্বর হয়েছে আমাকে জানাবি না? যদি বাড়াবাড়ি কিছু হয়ে যেত তখন? ঈশানী মৃদুকে সে জবাব দিল, এখন ঠিক আছি তো ছোট মা, তোমার যত্নে একদম সুস্থ হয়ে গেছি। মিনার বেগম হেসে বলেন, আমার না আরহানের। সেইতে অজ্ঞান হয়ে পড়েছিলি, আরহান দেখতে পেয়ে তোকে তোর রুমে দিয়ে এসেছে। ভাগ্যের ছেলেটা দেখেছিল। যাই হোক, আয় খেতে আয় এখন। ঈশানী অবাক হয়ে তাকায় আরহানের পানে। এই লোক রাতে তার সেবা যত্ন করেছে, তার মানে বোল কাপড় জলপট্টি এনার কাজ। কিন্তু আরহানের কোনো হেলদোল দেখা গেল না। সে নির্বিকার খেয়ে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়ে গেল। চৌধুরী বাড়িতে বিয়ের ধুম লেগেছে। সামনের সপ্তাহে আয়রার বিয়ে। কেনাকাটা তেমন কিছুই হয়নি। বিয়ের বেনারসিও এখন কেনা হয়নি। এদিকে বাড়িতে 2জন ছেলে মানুষের জন্য একজনও কেউ নেই যাদেরকে নিয়ে শপিংয়ে যাবে। উপায় না পেয়ে মিনার বেগম কল লাগায় নিজের ছেলেকে। বলে, বাবা, আয়রার বিয়ের কেনাকাটা বাকি আছে, এখনো বিয়ের বেনারসি লেহেঙ্গা কিছুই কেনা হয়নি। তোর কি সময় হবে? আরহান নিজের হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, আমার দুপুরে একটা ওটি আছে, সেটা শেষ করে বিকালে তোমাদের নিতে আসবো, তৈরি থেকো। তোমার আমার প্রেম পর্ব 7। 9:30 বেলায় সূর্যটা লাল হয়ে আকাশ ছুঁয়েছে। পাখিরা সব ফিরে যাচ্ছে তাদের নীড়ে।
কর্মব্যস্ত মানুষ ফিরে যাচ্ছে তাদের ঠিকানায়। ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় জ্যামে বসে এসবই অবলোকন করছিল ঈশানী। আয়রা, মিনারা বেগম, রিমি এবং ঈশানীকে নিয়ে বেরিয়েছে আরহান। আয়রার বিয়ের জন্য 1 সপ্তাহ আগেই চলে এসেছে রিমি। আপাতত উদ্দেশ্য তাদের শপিং মলে যাওয়া, কিন্তু ঢাকার বিচ্ছিরি জ্যামে তারা আটকে আছে প্রায় আধা ঘন্টা হবে। ড্রাইভিং সিটে বসে শরীর ঘেমে নিয়ে অবস্থা হয়ে আছে আরহানের। বিরক্তভাবে আরেকবার চাইল সিগন্যালের দিকে। সবুজ বাতি জ্বলে উঠতেই গাড়ি টান দিল সে। বিশাল বড় শপিং মলের সামনে থেমেছে গাড়িটা। একে একে সকলে নামলো। আরহান পার্কিং লটে গাড়ি পার্ক করতে গিয়ে দেখা যায় ইয়াসিনের সাথে। ইয়াসিনের সাথে হ্যান্ডশেক করে আরহান জিজ্ঞাসা করলো, তুমি এখানে? ইয়াসিন আয়রার থেকে শুনেছে তারা শপিংয়ে এসেছে। বিয়ে ঠিক হয়েছে থেকে তাদের দেখা হয়েছে মাত্র 2বার। তাই প্রিয়তমাকে দেখার লোভ সামলাতে না পেরে চলে এসেছে। কিন্তু এই কথা তো তার হবু সম্বন্ধীকে বলা যায় না। সে অকপটে মিথ্যা বলে দিল, আসলে ভাই এদিকে একটা কাজ ছিল, তাই আর কি। আরহান তাকে একবার দেখে নিল, তারপর আবার বলল, কাজ শেষ হলে আমার সাথে না হয় আসো। আয়রা, মা, ওরা এসেছে বিয়ের কেনাকাটা করতে। ইয়াসিন যেন এ কথারই অপেক্ষায় ছিল। চট করে বেল ফলো, হ্যাঁ কাজ তো শেষ, যাওয়া যায় তবে। আরহান মাথা দুলিয়ে সামনে এগোলো। পিছু নিল ইয়াসিন। সামনে গিয়ে মিনারা বেগম কবি সালাম দিলেন। তারপর সকলের অগোচরে আয়রার দিকে তাকিয়ে চোখ টিপ মারলেন। আয়রার লজ্জার মাথা নিচু করে নিল। বদলোকটা ঠিক চলে এসেছে। প্রথমেই বেনারসি কিনতে বসলো তারা। আয়রার একটার পর একটা বেনারসি উল্টে পাল্টে দেখছে, আর ইয়াসিনের চোখে ইশারায় জিজ্ঞেস করছে এটা নিবে কিনা। প্রতিবারই ইয়াসিন না করছে। ইয়াসিন এবার নিজেই দেখতে লাগলো। খুঁজে খুঁজে একটা ম্যাজেন্ডা কালারের বেনারসি এনে আয়রার শরীরে ধরল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মাশাল্লাহ। আয়রা লজ্জা পেল। ঈশানী আর রিমি ঠোঁট টিপে হাসছে। আরহান বাইরে অপেক্ষা করছে। এসব শপিং তার ভালো লাগে না। মিনারা বেগম অন্যান্য শাড়ি দেখায় ব্যস্ত। রিমি ঠোঁট টিপে হেসে আয়রাকে খোঁচা দিয়ে বলল, এই আরুপু, তোমার বর তো এক্ষুনি পাগল হয়ে যাচ্ছে। বিয়ে পর্যন্ত মনে হয় না আর অপেক্ষা করতে পারবে। আয়রা কিছু না বললেও ইয়াসিন তার মুখের হাসি আরেকটু চড়া করে বলল, তা অবশ্য ভুল বলেনি শালিকা। আমার হাতে থাকলে তোমার বোনকে এখনই কিডন্যাপ করে নিয়ে যেতাম আমার কাছে, আর কতকাল একা বিছানায় ঘুমাবো বলো। শেষের কথাটা দুঃখে দুঃখে মুখে বলল সে। রিমি এবার উচ্চ স্বরে হেসে দিল। আয়রা ইয়াসিনের বাহুতে মৃদু আঘাত করে মায়ের কাছে চলে গেল। ইয়াসিন গাল এলিয়ে হাসলো। মেয়েটাকে লজ্জা দিতে তার দারুণ লাগে। সকলের কেনাকাটা শেষ করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। ইয়াসিন চলে গেছে। মিনার বেগম তাদের সাথে ডাকলেও আসেনি। 2 দিন পর বিয়ে, এখনই হবু শাশুড়ির বাড়ি যাওয়াটা ঠিক না। আরহান তাদের নিয়ে চলে এলো বাড়ি। অপরাহ্নের সময়। অনেকদিন বৃষ্টির পর সূর্য আজ দারুণ তেজ নিয়ে এসেছে। ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা জনমানবের। সাদা রঙের রাঙানো দরজার মাঝখানে ছোট্ট একটা ফ্রস্টেড কাচের জানালা। দরজার ডান পাশে মোটা অক্ষরে লেখা ডক্টর আরহান মীর চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ। জানলার পাশে ছোট্ট একটা বেল সুইচ, তার নিচে লেখা, দয়া করে বেল টিপে ভেতরে প্রবেশ করুন। আরহান রাউন্ড শেষ করে নিজের ক্যাবিনের নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করেন। নিজের গায়ের সাদা অ্যাপ্রনটা খুলে চেয়ারের হাতলে রাখে। এসির পাওয়ার আরেকটু বাড়িয়ে দিয়ে নিজের চেয়ারে বসে। টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে চেয়ারে শরীর এলিয়ে দেয়। কিছুক্ষণ পর বেলের শব্দ কানে ভাসে। আরহান সোজা হয়ে বসে বলে, কামেন। আরহানের অ্যাসিস্ট্যান্ট ভিতরে এসে বলে, স্যার একজন পেশেন্ট এসেছে, পাঠিয়ে দেব? আরহান মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাতেই মেয়েটি চলে যায়। দরজা ঠেলে ভেতরে আসার শব্দ পেতে আরহান চোখ তুলে তাকিয়ে বলতে নেয়, বসু। ঈশানীকে দেখে থেমে যায়। ঈশানীর পাশে একজন বয়স্ক লোক। লোকটির বাহু ধরে সে আগাচ্ছে। আরহান বসতে ইশারা করে জিজ্ঞাসা করলো, তুমি এখানে? আর উনি? বৃদ্ধ লোকটিকে চেয়ারে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে ওনার কোনা দিয়ে কপালের ঘাম মুছে বলে, চাচা রিক্সা করে কলেজে বাসায় যাচ্ছিলাম। মাঝরাতে চাচা বুকে হাত দিয়ে চিৎকার করে রাস্তায় শুয়ে পড়ে। আমি আশেপাশের লোকজনের সাহায্যে তাকে কাছের ফার্মেসিতে নিয়ে যাই। সেখানে জানায় আগে ওনার ইসিজি করতে হবে, তাই নিয়ে এসেছি। ঈশানীর কথা বলা শেষ হলে বৃদ্ধ লোকটি কাচুমাচু করতে করতে বলে, মারে কতবার নিষেধ করলাম, যাওয়ান লাগতো না হাসপাতালে।
এই কোনো কথা শুনল না। কোন ডাক্তার সাহেব, আমি ঠিক আছি না? ঈশানী ফুস করে নিঃশ্বাস ছাড়লো। ঈশানীর দিকে পানির বোতল এগিয়ে দিয়ে আরহান বলে, সেটা তো ইসিজি করলেই বোঝা যাবে চাচা, আপাতত আপনি আমার সাথে আসুন। তারপর ঈশানীর দিকে তাকিয়ে বলে, তুমি এখানেই অপেক্ষা করো। আরহান বৃদ্ধ লোকটিকে নিয়ে চলে যায়। সকল টেস্ট করানোর শেষে লোকটিকে ওষুধ কিনে দিয়ে রিপোর্ট নিতে পরশু আসতে বলে আরহান। বৃদ্ধ লোকটি চলে গেলে নিজের ক্যাবিনের উদ্দেশ্যে পা বাড়ায়। যেতে যেতে ডান হাতে ঘড়িতে চোখ বুলিয়ে নেয়। দুপুর 3:40 বাজে। ক্যাবিনে প্রবেশ করে দেখতে পায় ঈশানী চেয়ারে পা তুলে বসে টেবিলের উপর হাত রেখে তাতে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। জানালা থেকে আসা রোদে আলো মুখ পড়ায় মুখ কুঁচকে আছে। আরহান এদিকে এগিয়ে গিয়ে জানলার পর্দা টেনে দেয়। এসির পাওয়ার কমিয়ে সে ঈশানীর দিকে তাকায়। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমাচ্ছে এখন। আরহান তার ডান হাতের দু আঙ্গুল দিয়ে কপালে ঘষা দেয়। চোখ অফ করে জোরে নিঃশ্বাস ছেড়ে গিয়ে বসে নিজের চেয়ারে। পেশেন্টের কেস স্টাডিতে মনোযোগ দিলেন। ফোনের বিকট শব্দে ঘুম ভেঙে যায় ঈশানীর। নিভু নিভু চোখে তাকাতেই সামনে দৃশ্যমান হয় আরহানের গম্ভীর মুখশ্রী। সে নিজের কাজে ব্যস্ত। ঈশানী ধপ করে উঠে বসে। ফোলা ফোলা চোখগুলো কসলাতে আবার তাকে আরহানের পানে। 2 সেকেন্ড সময় নেয় সবটা মনে পড়তে। আরহান শান্ত দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। ঈশানী সদ্য ঘুম থেকে ওঠা ভাঙা ভাঙা গলা জিজ্ঞাসা করে, আমাকে ডাক দেননি কেন? সন্ধ্যা হয়ে গেছে, দেখেছেন? আরহান উত্তর দেয় না। নিজ কাজে ব্যস্ত হয়ে টেবিলের উপরে থেকে থাকা সুইচ বেলে চাপ দেয়। তার অ্যাসিস্ট্যান্ট ভেতরে আসে। আরহান তাকে 1 কাপ কফি দিতে বলে। ঈশানী বিরক্তি নিয়ে তাকায় আরহানের দিকে। লোকটা কি তাকে অবজ্ঞা করলো? পরপরই মুখোমুখি বাকিয়ে ভাবলো, করলে করুক, তাতে তার বয়েই গেল, সে এখন চলে যাবে। এমনিতেই সন্ধ্যা নেমে গেছে। ঈশানী উঠে দাঁড়ায়। কাঁধে ব্যাগ জড়িয়ে আরহানকে কিছু বলার আগেই আরহান ডান দিকে আঙ্গুল তাক করে নিজেই বলে ওঠে, ওদিকে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে আছো। আমার আরও 30 মিনিট সময় লাগবে। ঈশানী অবুঝের মতো বলল, কিসের জন্য? আরহান ফাইলের দিকে তাকিয়েই বলল, হাতের কাজ শেষ করে তারপর বেরোবো। ঈশানী কণ্ঠে দৃঢ়তা এনে বলল, আমি পারবো যেতে। সন্ধ্যা নেমে গেছে, এখন একা বাসায় গেলে মা বকাবকি করবে, অপেক্ষা করো, আরহান বলে। ঈশানী মুখ বাঁকায়। সে কি বাচ্চা যে যেতে পারবে না? আর এমনভাবে অর্ডার করছে যেন রাজা মহারাজা। ভিড় করতে করতে সে ওয়াশরুমে চলে যায়। 5 মিনিট পর বেরিয়ে এসে দেখতে পায় কফি টেবিলে। আরহান ইশারায় নিতে বলল সেটা। ঈশানী বিনা শব্দে নিয়ে নেয়। আরহানের কাজ শেষ করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। ঈশানীকে গাড়ির চাবি দিয়ে বলে সেখানে গিয়ে অপেক্ষা করতে। ঈশানী চাবি নিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। দূর থেকে দেখতে পায় আরহান আসছে। শরীরে তার সাদা শার্ট ইন করা, পরনে কালো প্যান্ট, চুলগুলো হালকা এলোমেলো, পেশিবহুল বাহু দুটি ফুলে আছে হালকা। আরহান ঈশের কাছে আসতেই কোত্থেকে একটা মেয়ে এসে হুট করে জড়িয়ে ধরে আরহানকে। ঈশানী অবাক চোখে তাকিয়ে থাকে। অবাক হয় আরহানও। তারপর নিজের থেকে মেয়েটিকে ছাড়িয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, কি হচ্ছে কি অলিভিয়া? এটা তো লন্ডন না যে এইভাবে হুট করে গায়ে পড়বি, দূরে দাঁড়া। অলিভিয়া আরহানের ক্ষিপ্ত কণ্ঠে বলা কথা গায়ে মাখল না, উল্টা অভিমানের সুরে বলল, আমি না বলে চলে এসেছিস, এখন আবার ধমক দিচ্ছিস? আরহান ঈশানীর দিকে তাকালো, তারপর অলিভিয়ার দিকে তাকিয়ে বলল, সময় হয়ে ওঠেনি, তুই কবে এসেছিস? অলিভিয়া গদগদ ভাব নিয়ে জানাল, কাল রাতে এসেছি, আর আজকেই তোকে সারপ্রাইজ দিতে চলে আসলাম। আরহান বলল, আচ্ছা। অলিভিয়া আবার জিজ্ঞেস করলো, তোর তো ডিউটি আবার শেষ, চল কোথাও একটা বসি। আরহান ঈশানীর দিকে একবার দেখে নিল, তারপর বলল, আমার সাথে মানুষ আছে। অলিভিয়া এবার পিছনে তাকালো। ঈশানী একটু হাসার চেষ্টা করলো। অলিভিয়া ঘাড় ঘুরিয়ে প্রশ্নবোধক দৃষ্টি দিতেই আরহান এগিয়ে এসে পরিচয় করিয়ে দিল। অলিভিয়া হেসে ঈশানীর সাথে হ্যান্ডশেক করলো। অলিভিয়া ফের আরহানকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছিস? বাসায়, আরহানের ছোট্ট জবাব। অলিভিয়া হেসে বলে, আমিও যাব, তবে অনেকদিন আন্টির সাথে দেখা হয় না। আরহান মৃদু হেসে গাড়িতে উঠতে বলে তাকে। অলিভিয়া গিয়ে ড্রাইভিং সিটের পাশে বসে। ঈশানী আরহানের দিকে একবার তাকিয়ে পিছনে গিয়ে বসে। আরহান গাড়ি চালাচ্ছে আর অলিভিয়া বকবক করে যাচ্ছে।
তোমার আমার প্রেম, পর্ব 8। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে গভীর মনোযোগ দিয়ে আলোচনায় ব্যস্ত চার রমণী। আলোচনার মূল উদ্দেশ্য হলো আগামীকাল আয়রার মেহেদি অনুষ্ঠান আর আগামী পরশু গায়ে হলুদ। আলোচনার মধ্যে আছে রিমি, আয়রা, ঈশানী এবং অলিভিয়া। অলিভিয়া চৌধুরী বাড়ি আসার পর মিনার বেগম ভীষণ খুশি হন। তারপর তাকে জানায় 2 দিন পরে আয়রার বিয়ে, সেজন্য আজকে কিছুতেই না যায়। অলিভিয়া যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। সে তো এটাই চাচ্ছিল, যে কোনোভাবে আরহানের সাথে থাকতে, কাছাকাছি থাকতে। একমাত্র আরহানের জন্যই তো সে এদেশে এসেছে। কিন্তু সে ছেলে বুঝলে তো, পাত্তা দিলে তো। অলিভিয়া মনোবল হারায় না, বরং দ্বিগুণ মনোবল নিয়ে নিজেকে বলে, বুঝবে বুঝবে, না বুঝে কোথায় যাবে। আরহানের জীবনের একমাত্র মেয়ে সেই হবে, আর কাউকে সে আসতে দিবে না, কখনোই না। এসব ভেবেই মৃদু হাসি দেয় অলিভিয়া। তারপর মুখ ফুলিয়ে মিনারা বেগমকে বলে, আর বিয়ে আমি তো জানিই না আন্টি, তোমার ছেলেটা কিচ্ছু বলেনি আমায়। মিনারা বেগম একগাল হেসে বলেন, তুমি এসেছো তো এখন আর যেতে দিচ্ছি না। কাল থেকে এমনিতেই মেহমান আসতে শুরু করবে, একদম বিয়ে শেষ করেই তারপর যাবে, কেমন? অলিভার খুশি হয়ে যায়। আর তারপর থেকে 4 জন বসেছে কাল কি করবে, গায়ে হলুদে কি করবে, এসব নিয়ে আলোচনায় ব্যস্ত ছিল তারা। ঈশানীর এসবে বিশেষ মন না থাকলেও আয়রার মন রক্ষার্থে তাকেও সঙ্গ দিতে হচ্ছে। 4 মাথা এক হয়ে ফোনে তারা নাচ দেখছিল। রিমি আর অলিভিয়া নাচবে হলুদের অনুষ্ঠানে, সেই নাচের টিউটোরিয়াল দেখছে। ঠিক সেই মুহূর্তে উপর থেকে আরহানের কণ্ঠে ভেসে আসলো, মা 1 কাপ কফি দিয়ে যাও। আরহানের কণ্ঠস্বর পেয়ে চট করে উঠে দাঁড়ায় রিমি। এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে যায় রান্নাঘরে। আরহানের মন মতো কফি বানিয়ে চলল আরহানের রুমের দিকে। অলিভিয়া সব কিছুই খেয়াল করলো নিখুঁত চোখে। তার মন বলছে এটা শুধু কাজিনদের মধ্যে স্বাভাবিক মেলবন্ধন নয়, বরং রিমির মনে রয়েছে সুপ্ত অভিলাষা। সে রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। কপালের রগ ফুলে উঠেছে অলিভিয়ার। তার আরহানের দিকে নজর, এত বড় সাহস! রিমি কফি নিয়ে আরহানের রুমে যায়। দেখতে পায় আরহান ল্যাপটপে মুখ গুজে কাজ করছে। রিমিকে তখনও খেয়াল করেনি। রিমি কফি মগ এগিয়ে দিয়ে লাজুক স্বরে বলে, আপনার কফি। আরহান ল্যাপটপেই মুখ গুজে বলে, রেখে দে টেবিলে। রিমি টেবিলে রেখে দিয়ে ঠায় দাঁড়িয়ে রয়। আরহান মাথা তুলে চায় রিমির পানে, ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে, কিছু বলবি? ইস, এই লোকটা এত সুন্দর কেন? তার কথা বলার ধরন, প্রতিটি অঙ্গভঙ্গি, চোখের চাহনি এত প্রবলভাবে কেন টানে রিমিকে? এই যে এখন ভ্রু উঁচে কথা বলল, কি মারাত্মক লাগলো রিমির কাছে। এসবই ভেবে রিমি তার 2 ঠোঁট ভিজে ঢক খায়। তারপর কোনো রকম কিছু না বলে চলে যায়। চৌধুরী বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। আগামীকাল হলুদ এবং তারপরের দিন বিয়ে। আর সন্ধ্যায় ছোট্ট করে বাড়ির মেয়েগুলি মেহেদি অনুষ্ঠান রেখেছে। চারদিকে মানুষের আনাগোনা। বিয়ের তোড়জোড় যেন চৌধুরী বাড়ির নতুন রূপ নিয়েছে। সকালের নাস্তার জন্য খাবার টেবিলে উপস্থিত হয় ঈশানী। দেখতে পায় মোটামুটি সকালে খেতে বসেছে। ঈশানীকে দেখেই রনি একটা বিচ্ছিরি হাসি উপহার দেয়। ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় ঈশানী। তারপর রান্নাঘরে চলে যায় ছোট মাকে সাহায্য করতে। এদিকে রনির মুখে লেপ্টে থাকে এক দুর্বিষহ হাসি, চোখে অজানা কোনো রহস্য, ক্ষোভ। মেহেদি অনুষ্ঠান উপলক্ষে ছাদে ছোট একটা ডেকোরেশন করেছে মেয়েরা। আয়রার ভীষণ শখ ছিল মেহেদি অনুষ্ঠানের, তাই তার কাজিন মহল ও বন্ধুরা মিলে এই ছোট্ট অনুষ্ঠান উপহার দিয়েছে ওকে। বাড়ির গুরুজনরা এদিকে আসেনি। আয়রা সুন্দর একটি গোলাপি রঙের, ইংরেজিতে যাকে বলে হট পিঙ্ক রঙের হালকা কাজের একটি লেহেঙ্গা পরেছে। সেজেছেও দারুণভাবে। আর বাকি সকলে মিলিয়ে নিজেদের মধ্যে সবুজ রঙের চুড়িদার নির্বাচন করেছে। ঈশানী, রিমি, অলিভিয়া সহ বাকি সকলে মিলে মেহেদি দেওয়ার উদ্দেশ্যে ছাদে এসেছে। বক্সে উচ্চ শব্দে বাজছে শাহরুখ খানের বিখ্যাত গান মেহেদি লাগা কে রাখনা। আয়রাকে মেহেদি দিয়ে দিচ্ছে মেহেদি আর্টিস্ট, সেই সাথে ওনাদেরও দিয়ে দিচ্ছে অন্য আর্টিস্ট। ঈশানী, অলিভিয়া, রিমিও বসে পড়েছে মেহেদি দিতে। ঈশানীর মেহেদি দেয়া আগেই শেষ। সে সিম্পল ডিজাইন পছন্দ করেছিল, যেটা তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে। ঈশানী হাতে মেহেদি নিয়ে বসেছিল, তখন আয়রা তাকে ডেকে বলল, ইস্যু, আমার ফোনটা ঘরে রেখে এসেছি, একটু এনে দিবি? ঈশানী মাথা দুলিয়ে ছাদের গেট পেরিয়ে নিচে নামতে লাগলো।
ছাদের থেকে নামতে হাতের বাম পাশে রয়েছে স্টোর রুম। সেদিকটায় সচরাচর কেউ যায় না। সন্ধ্যা পেরিয়ে এখন রাত নেমেছে শহরের বুকে। ঈশানী 3-4 সিঁড়ি পার করতে পিছন থেকে এক দানবীয় হাত মুখ চেপে ধরে ঈশানীর। ঈশানী ছোটার জন্য ছটফট করতে থাকে। আগন্তুকের হাতে কিল ঘুষি দিতে থাকে, কিন্তু লাভ হয় না। উল্টো সে আগন্তুক ঈশানীর মুখ চেপে ধরে নিয়ে যায় সেই পরিত্যক্ত স্টোর রুমে। ঈশানী বুঝতে পারে কিছু একটা খারাপ হতে চলেছে। সে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, মাথা কাজ করে না তার। তাকে যখন স্টোর রুমে নিয়ে আসে তখন সে ভয়ে আরও সিটিয়ে যায়। তখনই তার ঘাড়ের উপর কারো উত্তপ্ত নিঃশ্বাস পায় এবং শুনতে পায় ফিসফিসে বলা কথা, ঈশ্বরানী, বলেছিলাম না ভয়ঙ্কর শাস্তি দেব। আমাকে থাপ্পড় মারার ফল আজকে পাবে তুমি। তোমার সারা শরীর কলঙ্কিত করব আমি। সেই কলঙ্ক নিয়ে তুমি সমাজের সামনে দাঁড়াতে পারবে না। সময় তোমাকে ছি ছি বলবে। সেই কলঙ্কিত করব আমি তোমায় আজ। আতঙ্কে ঈশানীর সর্বাঙ্গ কাঁপতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য অনবরত ধস্তাধস্তি করতে থাকে। শেষে গিয়ে এক প্রকোপ কামড় বসায় মুখের উপরে থাকা রনির হাতে। রনি মৃদু আর্তনাদ করে ওঠে। ঈশানীর মুখ ছেড়ে দিতেই ঈশানী পালার চেষ্টা করতে থাকে, কিন্তু আজ ভাগ্য ঈশানীর সহায় নেই। দরজার কাছে যেতেই আগে চুলের মুঠো ধরে ফেলে রনি। ঈশানীর চুলের মুঠি ধরে ঘুরিয়ে তার গালে একটি থাপ্পড় বসায়। ঈশানী গিয়ে আছড়ে পড়ে মেঝেতে। ঠোঁট কেটে রক্ত ভেসে বেরিয়ে আসে। ঢুকরে কেঁদে ওঠে সে। কীভাবে বাঁচবে, কীভাবে পালাবে এখান থেকে সে? এই মানুষরূপী জানোয়ার রাক্ষস থেকে সে নিজেকে বাঁচাবে কি করে? ঈশানী এবার জোরে চিল্লাতে থাকে, কেউ আছো? বাঁচাও আমাকে, এই শয়তানের থেকে আমাকে রক্ষা করো। হে আল্লাহ, আমাকে সহায়তা করুন। ঈশানীর চিৎকারে রনি হেসে ওঠে। বিকৃত সেই হাসি দিয়ে বলে, গানের আওয়াজ পাচ্ছ না ডার্লিং? তোমরা না মেহেদি অনুষ্ঠানে আছো? গান বাজিয়ে এনজয় করছিলে? সেই গানের নিচে চাপা পড়ে যাবে চিৎকার। কেউ শুনবে না, কেউ দেখবে না, কেউ আসবে না বাঁচাতে। বিয়ে বাড়ির এত মানুষের ভিড়ে তোমাকে কেউ খুঁজবে না। চিল্লাও, আরও চিল্লাও। তুমি যত চিল্লাবে তোমাকে ততটা যন্ত্র দিয়ে কলঙ্কিত করব। ঈশানী এবার হাউমাউ করে কেঁদে উঠল। হাত জোর করে মিনতি করে বলল, আমাকে ছেড়ে দেন রনি ভাই, প্লিজ। আমার এত বড় ক্ষতি করবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ। রনি যেন পৈশাচিক আনন্দ পেল ঈশানীর অনুনয়ে। মুখে শয়তানি হাসি রেখে এগিয়ে গেল ঈশানীর দিকে। ঈশানী পেছাতে লাগলো, আর অনুনয় বিনয় করতে লাগলো। রনি কিচ্ছু শুনল না। হাত বেরিয়ে টেনে দিয়ে ফেলে দিল ঈশানীর ওড়না। ছিঁড়ে ফেললো ঈশানীর ডান হাতের জামার কিছু অংশ। ঈশানী হাতের কাছে থাকা পুরনো ফুলদানি দিয়ে রনির মাথায় আঘাত করলো। রনির কপাল কেটে কিছুটা পিছিয়ে গেল, কপাল বেয়ে রক্ত বেরোচ্ছে। ঈশানী এই ফাঁকে দৌড় দিতে গেলে রনি খপ করে ঈশানীর পেট বাহু জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। ঈশানীর পেটে রাখা তার হাতের নখ ডেবে দেয় ঈশানীর পেটে। ঈশানী ব্যথায় আর্তনাদ করে ওঠে। পা দিয়ে অনিবরত লাথি দিতে থাকে রনিকে। রনি হিসে বলে, তোর তেজ কমাবো আমি আজ। এখানে আমার কাছে আসা বন্ধ হয়েও তোর তেজ কমেনি। তোর শরীরের প্রতিটা অঙ্গের তেজ কমাবো আজ। তোকে ছিন্ন ভিন্ন করে খুবলে শেষ করে দেব বলে ঈশানীর ঘাড়ে কামড় বসায়। ঈশানী ব্যথায় ঘৃণায় মুখ খিচিয়ে নেয়। পরক্ষণেই রনির গোপনাঙ্গে এক লাথি বসায়। রনি ব্যথায় মুচড়ে ওঠে। ঈশানীকে ছেড়ে দিলে ঈশানী দৌড়ে দরজা খুলতে যায়, কিন্তু তার আগেই তাকে আবার ধরে ফেলে রনি। আরও হিংস্র রূপ নিয়ে ধরে ফেলে ঈশানীর হাত। ঈশানীর গাল চেপে হিসে বলে ওঠে। ঈশানী হাঁক ঝটকা দিয়ে বলে, ছেড়ে দিন বলছি, ছুবেন না আমায় একদম, আমি আপনাকে খুন করে ফেলবো। রনি ঘর কাঁপিয়ে হাসে। তারপর আবার ঈশানীর হাত মুচড়ে পিঠে নিয়ে বলে, আগে আমার হাত থেকে রক্ষা পাও ডার্লিং। তোমার শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে আমি কালিমা লেপন করবো আজ। ঈশানী মনে প্রাণে আল্লাহকে ডাকছে। আজ কি তবে তাকে তার সম্ভ্রম হারাতে হবে? ঈশানী হাউমাউ করে কেঁদে ওঠে। হঠাৎ বাইরে কারো জুতার খসখসে আওয়াজ পাওয়া যায়। ঈশানী যেন আশার আলো দেখতে পেল। সে কিছু বলবে, তার আগেই রনি তার মুখ চেপে ধরে। ঈশানী মুখ বন্ধ অবস্থায় উ উ শব্দ করে গঙ্গাতে থাকে। রনি লক্ষ্য করলো বাইরে আর গানের শব্দ নেই। সে কিছুটা ভীত হলো, তবে তাকে ভয় কাবু করলো না। তাকে এই মুহূর্তে
এক পৈশাচিক নেশায় কাবু করেছে। সে ঈশানীর মুখ শক্ত করে চেপে ধরেছে। ঈশানীর মুখে হাত থাকায় সে শব্দ করতে পারছে না। হঠাৎ করে বাহিরের পায়ের আওয়াজে থেমে গেছে। ঈশানীর মনে জেগে ওঠা আশার আলো থপ করে নিভে গেল যেন। তবু একটা শেষ চেষ্টা করতে আশেপাশে দেখে নিল। তার পায়ের কাছে একটা খালি পুরনো ছোট টেবিল রাখা। সে পা দিয়ে সেটা ফেলে দেয় শব্দ করার জন্য। রনি এবার আরও ক্ষিপ্তভাবে চেপে ধরল ঈশানীর মুখ। চুলের মুঠি ধরে কিছু বলবে, তখনই দরজায় করাঘাতের শব্দ হলো। ঈশানী আবার রনির হাতে কামড় দিল, কিন্তু রনি হাত সরালো না, এভাবেই চেপে ধরল। বাহির থেকে দরজা ধাক্কানো হচ্ছে। এবার দরজার ধাক্কানোর সাথে ভেসে এলো পুরুষালী আওয়াজ। ভিতরে কে? কে ভিতরে? দরজা খুলতে বলছি এক্ষুনি। তোমার আমার প্রেম পর্ব 9। আকাশে সুন্দর ঝলমলে চাঁদ উঠেছে। চারদিকে মৃদুমন্দ বাতাস বইছে, হয়তোবা ঝড়ের পূর্বাভাস। ছাদে উপস্থিত কয়েকজন যুবতী মেয়ে তাদের নিজ কর্মে ব্যস্ত। কেউ হাসছে, কেউ নাচছে, কেউ গাইছে। আয়রার মেহেদি দেয়া প্রায় শেষের দিকে। সেই কখন ঈশানীকে পাঠিয়েছে ফোনটা আনতে, মেয়েটার এখনও আসার খবর নেই। এদিকে তার বর মহাশয় পই পই করে বলে দিয়েছে, মেহেদি দেয়া হলে যেন সবার প্রথম তাকে ছবি তুলে দেয়া হয়। সে পাশে ফিরে রিমিকে একবার দেখে নিল। মেয়েটার এখনও দেয়া হয়নি মেহেদি। তবুও রিমিকে ডেকে বলল, এই রিমি, ইস্যুকে কখন পাঠিয়েছে ফোনটা আনতে, এখনও আসার খবর নেই, তুই গিয়ে একটু দেখে আসবি প্লিজ। রিমি আচ্ছা বলে মেহেদি আর্টিস্টকে থামিয়ে উঠে দাঁড়ালো। নাচতে নাচতে এগিয়ে গেল নিচে নামতে। প্রথমেই গেল আয়রার রুমের দিকে। গিয়ে দেখে বিছানার উপর ফোন রাখা, ঈশানী কোথাও নেই। রিমি ভ্রুকুচকে এগিয়ে দিয়ে ফোনটা নিল। তারপর ভাবতে লাগলো, মেয়েটা গেল কই। আয়রার রুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরের দিকে গেল মিনারা বেগমের কাছে। মিনারা বেগমকে জিজ্ঞেস করলেন, ফুপি, ইস্যু কোথায় গো, দেখেছ? মিনারা বেগম হাতের কাজে ব্যস্ত হয়ে বলল, তো সব একসাথে ছিলি, ছাদে গেলি মেহেদি দিতে, সেখানেই তো ইস্যু। আর অপু ওকে ফোন আনতে আরও 30 মিনিট আগে নিচে পাঠিয়েছে। ওর কোনো দেখা না পেয়ে আমি নিচে এসে ফোন নিলাম, কিন্তু ওকে আর পাচ্ছি না, রিমি বলল। মিনারা বেগম তেমন গুরুত্ব দিলেন না, বললেন, আছে হয়তো এদিকেই কোথাও, খুঁজে দেখ, আমার হাতে অনেক কাজ রে। তখনই আরহান আসলো মিনারা বেগমের কাছে। এসে জিজ্ঞাসা করলো, মা, মইটা কোথায়? বাহিরে ডেকোরেটরদের লাগবে। মিনারা বেগম চাইলেন ছেলের দিকে, তারপর বললেন, স্টোর রুমে আছে হয়তো, একটু গিয়ে খুঁজে দেখ না বাবা। আরহান সেদিকে পা বাড়ালো। রিমি দৌড়ে পিছু নিল আরহানের সামনে, আর সে পিছনে হাঁটছে। কয়েক সিঁড়ি ওঠার পর আরহান পিছু ফিরে চাইলে রিমি দ্রুত একটু হাসার চেষ্টা করে বলে উঠল, আমি ছাদে যাচ্ছিলাম। আরহান সরে দাঁড়ায় ওকে আগে যেতে বলল। রিমি পা দাপিয়ে চলে যায়। এই লোকটা সব সময় তাকে অবহেলা করে, একটু একসাথে গেলে কি এমন হতো বলেই মুখ বাঁকায়। রিমি ছাদে গিয়ে পেঁচার মতো মুখ করে ফোনটা এগিয়ে দেয় আয়রাকে। আয়রা ফোনটা নিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আর ইস্যু কোথায়? রিমি নিজেকে স্বাভাবিক করে বলে, ইস্যুকে তো কোথাও দেখতে পেলাম না, ফুপিও দেখেনি। আয়রার এবার একটু চিন্তা হতে লাগলো, কোথায় গেল মেয়েটা। সে ফোন দিল ইস্যুর ফোনে। ফোনটা তার পাশেই বেজে উঠল। কপালে চিন্তার ভাঁজ পড়ল। আয়রা উঠে দাঁড়ালো। ঈশানী কখনো এমন করে না, কোথাও গেলে অন্তত বলে যায়। আর এত রাতে যাবেই বা কোথায়? বাড়ি ভর্তি মানুষ। সে নিজের হাত উঁচু করে নিয়ে কোনো রকমে পা বাড়ায়। আরহান স্টোর রুমের সামনে যায়। দরজার বাহির থেকে খোলার চেষ্টা করেছে, তবুও সে দরজা খুলতে পারছে না। আরহান ভাবলো হয়তো দরজা লক করা, আবার পা ঘুরিয়ে নিচের দিকে যেতে লাগলো চাবি আনার জন্য। আরহান কয়েক কদম হেঁটে সামনে যেতেই আয়রার সাথে দেখা। আয়রা নিচে নামছিল। আরহানকে দেখে সে জিজ্ঞাসা করে, ভাইয়া, তুমি কি ইস্যুকে দেখেছো? ওকে কোথাও পাচ্ছি না, ফোনটাও ছাদে রেখে গেছে। আরহান স্বাভাবিকভাবেই জানালো, না, দেখিনি আমি। দেখ, আশেপাশে আছে হয়তো, তুই স্টোররুমের চাবি কোথায় জানিস? আয়রা বলে, স্টোররুম তো খোলাই থাকে সবসময়, চাবি লাগবে কেন? আরহান কিছু বলবে, তখনই স্টোররুমে থেকে একটা শব্দ এলো। গানের আওয়াজে তেমন শোনা না গেলেও ওর রুমের কাছে থাকায় শুনতে পেল। আয়রা খানিকটা কেঁপে উঠল হঠাৎ শব্দে, বলল, এই শব্দ কোথা থেকে আসলো ভাইয়া? আরহান স্টোররুমের দিকে তাকিয়ে বলল, স্টোররুম থেকে মনে হলো, কিন্তু সেটা তো বন্ধ। আমি এতক্ষণ খোলার চেষ্টা করলাম, কিন্তু খুললো না। আয়রা ভীত হয়ে প্রশ্ন করলো, ভিতরে কি কেউ আছে ভাইয়া?
তখন রিমি এলো, এসে জিজ্ঞাসা করলো, কি করছো তোমরা এখানে? আরহান কপালে ভাঁজ ফেলে কিছুটা ভাবলো, তার কিছুটা গোলমাল লাগছে ব্যাপার। এগিয়ে গিয়ে রুমের দিকে, তারপর আয়রার উদ্দেশ্যে বলল, গান বন্ধ করতে বল গিয়ে। আয়রা ছুটে গেল। রিমি বোকার মতো দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে? আরহান এগিয়ে গিয়ে দরজা কড়া নাড়ল। ভিতরে কে? কে ভিতরে? দরজা খুলো বলছি। ভেতর থেকে ঈশানী শব্দ করে যাচ্ছে। রিমি বলল, ভাইয়া ভিতরে কেউ আছে, দেখো কেমন একটা শব্দ হচ্ছে। আরহান কিছুটা অস্বাভাবিক হলো, জোরে দরজা ধাক্কে ভাঙার চেষ্টা চালালো। এদিকে রনি এক হাতে ঈশানীর মুখ চাপ দিয়ে আর অন্য হাত দিয়ে ঈশানীর চুলের মুঠি ধরে থাকে, লাল চোখে তাকিয়ে থাকে, চোখ রাঙায়। রনি ঘাবড়ে যায় আরহানের কণ্ঠ শুনে, শরীর বেয়ে নেমে যায় একটা শীতল ভয়। কি করবে ভাবতে থাকে, এভাবে হুট করে ধরা খেয়ে যাবে ভাবেনি সে। ভয়ে আরও তীব্র করে তার হাতের থাবা, চারপাশে দেখতে থাকে পালানোর কোনো রাস্তা আছে কিনা। কিন্তু তখনই দরজা ভেঙে প্রবেশ করে আরহান। রনি ভয়ার্ত নেত্রে তাকায় আরহানের পানে। আরহান ঈশানীর দিকে তাকায়, করুণ চোখে আরহানকে দেখছে। আরহান 1 মিনিট সময় নেয় ঘটনা বুঝতে। রনি ঈশানীকে ফেলে পালাতে ধরলে আরহান নাক বরাবর এক ঘুষি বসায়, মুখ থুবড়ে পড়ে রনি। ঈশানী দৌড়ে চলে যায় আরহানের কাছে, হামলে পড়ে আরহানের উপর, ডুকরে কেঁদে ওঠে আরহানকে ধরে। আরহান এক হাতে জড়িয়ে নেয় ঈশানীকে, রক্তচক্ষু দিয়ে তাকিয়ে থাকে রনির দিকে। রনির ভয়ার্ত দৃষ্টি। আরহানের পিছনে আয়রা ও অলিভিয়া এগিয়ে আসে। আয়রা এগিয়ে এসে ঈশানীকে ধরে। আয়রাকে পেয়ে ঈশানী জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অলিভিয়া মেঝে থেকে ঈশানীর ওড়না নিয়ে গায়ে জড়িয়ে দেয়। রিমি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে ভাইয়ের দিকে। তার ভাই এত জঘন্য কাজ করলো কি করে? চোখে তার পানি। আরহানের চোখ লালচে বর্ণ ধারণ করেছে, কপালে রক ফুলে ফেপে মনে হচ্ছে ফেটেই যাবে। সে হিংস্রবাগের নিয়ে এগিয়ে গেল রনির দিকে। রনি 2 হাত ভর দিয়ে পিছাতে পিছাতে বলল, ভাই তুমি যেমন ভাবছো তেমন কিছু। আর বলতে পারে না। আরহান তার বুক বরাবর এক লাথি বসায়, তারপরে রনির কলার ধরে তুলে গালে ঘুষি দিতে থাকে, যেন গালটা থেতলেও যায়। আশেপাশে মানুষ উপরে উঠে আসে, সাথে আসে মিনা বেগম, জহির চৌধুরী, রিমির বাবা রবিন শিকদার এবং মা আমেনা শিকদার। রবিন শিকদার সহ কয়েকজন মিলে আরহানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আরহানের শরীরের জন্য আজকে অসুরের শক্তি এসেছে। সে পাশ থেকে তুলে নেয় একটা ভাঙা কাঠের অংশ, সেটা দিয়ে আঘাত করতে গেলেই আমেনা শিকদার চিল্লিয়ে কেঁদে ওঠে, মারিস না বাবা, আমার ছেলে মরে যাবে, মারিস না ওটা দিয়ে। আরহানের হাত থেমে যায়, ফোঁস ফোঁস করতে থাকে, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ঠান্ডা করার বৃথা চেষ্টা করে। সবাই কানাঘুষা করছে। মিনারা বেগম ছেলের মারামারির দৃশ্যে ভীত হয়েছিল। এতক্ষণে ঈশানীকে খেয়াল করে, ইয়া আল্লাহ বলে এগিয়ে যায় ঈশানীর দিকে এবং জড়িয়ে ধরে। জহির চৌধুরী একবার ঈশানীর দিকে তাকিয়ে আবার আরহানের দিকে তাকায়। আরহান হুঙ্কার দিয়ে বলে, এখানে কি সিনেমা হচ্ছে? সবাই কি দেখছেন? যে যার কাজে যান। সবাই এক প্রকার হুড়মুড় করে চলে গেল। থেকে গেল ঘরের মানুষেরাই। জাহিদ খান এগিয়ে গেল ঈশানীর দিকে, তার মাথায় হাত রেখে স্নেহ ভরা অথচ ঠান্ডা তেজি কণ্ঠে জিজ্ঞেস করলো, ইসুমা, মা আমার, তোর এ অবস্থার জন্য কে দায়ী বলো? একটু কেঁপে উঠল তার কণ্ঠস্বর। তারপর আবার বলল, তুমি শুধু আমাকে বলো, তার সর্বোচ্চ শাস্তি আমি দিব। ঈশানী চাচ্চুকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিল। কান্নার দমকে কিছু বলতে পারল না। আরহান চিল্লিয়ে বলে উঠল, এই জানোয়ারের বাচ্চা করেছে। আরহান তেড়ে যায় আবার রনির দিকে, হিংস্র থাবায় মুচড়ে ধরে রনির হাত, তারপর দাঁতের দাঁত চেপে বলে, তোর সাহস তো কম না? চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে চৌধুরী বাড়ির মেয়ের ক্ষতি করতে চাস? যেই হাত দিয়ে তুই ওকে ছুঁয়েছিস সেই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব, যাতে কখনো ঈশানী তো দূর, অন্য কোনো মেয়ের দিকেও তাকাতে তোর কলিজা কাঁপে। রনি ব্যথায় কোকিয়ে ওঠে। আমেনা শিকদার এবার নিজের ননদের দিকে যায়। রবিন শিকদার তার একমাত্র ভাই, তাকে ভীষণ ভালোবাসে ও স্নেহ করেও মিনারা বেগম। নিশ্চয়ই ভাইয়ের বউকে কথা বুঝবে, কথা শুনবে। একমাত্র ভাইপো বলে কথা, আবার একমাত্র ভাইয়ের ছেলে। সে দৌড়ে যায় ননদের কাছে। মিনারা বেগমের হাত ধরে কেঁদে বলে, আপা তোমার ছেলেকে থামতে বলো, আমার ছেলেটাকে মেরে ফেললো। আমার ছেলের কিছু হলে আমি আর তোমার ভাই মরে যাবো আপা। মিনারা বেগম তাকালেন ভাইয়ের বউয়ের দিকে, তারপর গর্জে উঠে বললেন, তুমিও কি তোমার ছেলের মতো জানোয়ার হয়েছ আমেনা?
জাহেদ চৌধুরী এবার মুখ খুললেন, হুঙ্কার দিয়ে বলে উঠলেন, তোমাদের ছেলে একটা মেয়ের শ্রীহালীনতা করার চেষ্টা করেছে, আর তুমি সেই ছেলেকে বাঁচাতে বলছো? ঈশানীর জায়গায় নিজের মেয়ে হলে পারতে। বিবেক কোথায় তোমার? তোমার ছেলেকে আমি নিজে পুলিশে দেব। আর আরহানের উদ্দেশ্যে বলেন, আরহান, তুমি ওকে ছেড়ে দাও, পুলিশে ফোন দাও। এই নরকের কীটের শাস্তি হবে আদালতে। আমিনা শিকদার কেঁদে উঠলেন। তারপর জাহিদ চৌধুরীকে কিছুটা অনুরোধের এবং ব্রেন ওয়াশ করতে বললেন, ভাই, আমাদের ছেলেকে পুলিশে দিলে কি ঈশানের মান সম্মান ফেরত আসবে? আসবে না। সমাজের চোখেও কলঙ্কিত, নষ্টা। কেউ কিন্তু তলিয়ে দেখবে না যে আসল কাহিনী কি। আমার ছেলেকে আপনি পুলিশে দিলে ও ঠিক কয়েকদিন পরে ছাড়া পেয়ে ঘুরে বেড়াবে, কিন্তু ঈশান সেটা পারবে না। ও সমাজে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। আমার কিন্তু আগে থেকে ঈশানীকে ভীষণ পছন্দ ছিল। আমার ছেলেটা ভুল করে ফেলেছে, বয়স কম তো বুঝতে পারেনি ভাই। আপনি ওকে ক্ষমা করে দিন। ওর ক্ষমার প্রায়শ্চিত হিসেবে ঈশানীকে বিয়ে করে বউয়ের সম্মান পাবে, কলঙ্কিত হওয়া থেকে রক্ষা করবে। বিনিময়ে আপনারা আমার ছেলেটাকে ছেড়ে দেবেন। এমনিতেও ঈশানীকে আর ভালো ঘরে বিয়ে দিতে পারবেন না আপনারা। আমার ছেলে সব দিকেই ভালো, বংশ পরিচয় ভালো, চরিত্র ভালো, সবই ভালো। শুধু আজকে একটা ভুল করে ফেলেছে। বাইরের সবাই ছি ছি করছে ঈশানীকে। এর চেয়ে এদের দুজনের বিয়ে দিয়ে দেই, তাহলে ঈশানীরও সম্মান বাঁচবে। তোমার আমার প্রেম, পর্ব 10। চারদিকে কেমন এক অস্বাভাবিক নীরবতা ছেয়ে আছে। চৌধুরী বাড়ির পরিত্যক্ত স্টোররুমে উপস্থিত মানুষগুলো তাকিয়ে আছে আমেনা শিকদারের দিকে। রবিন শিকদার বেশ খুশি হলেন স্ত্রীর ধূর্ততায়। তিনিও খুব ব্যথিত হয়েছেন, এমন ভাম করে জানালেন, ঈশ্বরের সাথে যেটা হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে ভাইজান, কিন্তু ভেবে দেখুন, আমেনা কিন্তু ঠিক বলেছে। এখন আমাদের শাস্তির কথা না ভেবে ঈশানের কথা ভাবা উচিত। আমি কথা দিচ্ছি ঈশানীকে রানী করে রাখবো। এসব কলঙ্ক তখন আর কেউ মনে রাখবে না। তখন রনি ওর আইনত স্বামী হয়ে যাবে। ঈশানী ঘৃণায় চোখ মুখ খিচে নেয়, আঙ্গুল দাবিয়ে দেয় আয়রার হাতে। আয়রা বুঝতে পারে ঈশানীর মনোভাব। সে নিজেও চায় না এই লম্পট চরিত্রহীন বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে ঈশানীর বিয়ে হোক, কিন্তু বাবার উপর কথা বলার সাহস তার নেই। তবু বুকে সাহস সঞ্চয় করে কিছু বলার জন্য উদ্ধত হতেই তখনই আরহান চিৎকার করে ওঠে, তোমাদের কি বিন্দুমাত্র লজ্জা শরম নেই? মামা মামি নিজেদের ছেলের অপকর্ম ঢাকতে একটা ফুলের মতো পবিত্র মেয়ের জীবন নষ্ট করবে? আপনাদের ছেলে ভালো, একটা মেয়ের স্ত্রীলতা হানি করতে এসে তার চরিত্র ভালো? বিবেক বুদ্ধি কি হাটে বেচে দিয়ে এসেছেন? এই জানোয়ারকে বাঁচাতে আপনারা নিজেরাই জানোয়ার হয়ে যাচ্ছেন। রবেন তালুকদার খেকে ওঠেন, ঝাঁঝালো কণ্ঠে বলেন, মুখ সামনে কথা বলো আরহান, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো ভুলে যেও না। আমিনা শিকদার স্বামীর হাত ধরে চুপ থাকতে বললেন ইশারায়। তারপর আরহানকে বলল, ও আর ফুলের মতো পবিত্র নেই। আমরা ভালো মানুষ, বিবেক আছে বলেই নষ্টা মেয়েকে নিজের বাড়ির বউ করতে চাচ্ছি। না হলে রবেন শিকদারের ছেলের জন্য শহরের বড় বড় লোকেরা মেয়ে দেওয়ার জন্য বসে আছে। আর ছেলেদের এমন টুকটাক দোষ থাকেই। পুলিশে দিলেই বা কি আমার ছেলেকে ছাড়াতে আমার 2 মিনিট সময় লাগবে? কলঙ্কিত হয়ে পড়ে থাকবে এই মেয়ে। এতক্ষণ জাহেদ চৌধুরী চুপ করে থাকলেও এবার গর্জে উঠলেন। ঘরে উপস্থিত থাকা প্রতিটি জীব কেঁপে উঠেছে যেন তার হুঙ্কারে। জাহেদ চৌধুরী আমিনা শিকদারের উদ্দেশ্যে বললেন, আমার মেয়ের চিন্তা তোমায় করতে হবে না। আপাতত তুমি তোমার ছেলের চিন্তা করো। এই নরকের নিকৃষ্ট কীটকে যেন তুমি 2 মিনিটের জেল থেকে ছাড়াতে না পারো, তার ব্যবস্থা আমি স্বয়ং জাহেদ চৌধুরী করব। মীরা বেগম সব শুনলেই, যতই হোক ওনার আপন ছোট ভাই, মা মরার পর থেকে কোলে পিঠে মানুষ করেছেন এই ছোট ভাইকে। নিজের সন্তান তুল্য ছোট ভাইয়ের এহেন দশা সইল না তার। এদিকে ঈশানীকেও সে নিজের মেয়ের মতোই মানুষ করেছে। তবুও দেনমেনো করে বললেন, রবিন বা ওর বাবা বউ কিন্তু ভুল বলেনি। আমার ভাইয়ের কোনো দিক থেকে কোনো কম নেই, যা হওয়ার হয়ে গেছে। ঈশানী রনের সাথে বিয়ে দিলে রাজরানী হয়ে থাকবে, না হলে সমাজের মানুষ নানা কথা বলবে। এখনই কানাঘুষে শুরু করেছে। জাহেদ চৌধুরী শীতল দৃষ্টি নিপাত করলেন স্ত্রীর পানে। তখনই আরহান বলে উঠল, মা, তোমাকে আমি আমার শিক্ষা মানি। তোমার থেকে আমি ঠিক ভুল শিখেছি। সেই তুমি কি না এখন ভুলকে প্রশ্রয় দিচ্ছ? মিনারা বেগম চুপসে গেলেন, আর কোনো কথা বললেন না। পুলিশ এসে নিয়ে গেল রনিকে। এই অপমান অপদস্থ সহ্য করতে না পেরে তখনই চৌধুরী বাড়ির থেকে চলে গেলেন রবিন তালুকদার এবং আমিনা তালুকদার। রিমি ইচ্ছে থাকা সত্ত্বেও তাকেও যেতে হলো। জাহেদ চৌধুরী আয়রাকে বলে ঈশানীকে নিজ ঘরে নিয়ে যেতে বললেন এবং পাশে থাকার নির্দেশ দিলেন। ছেলেকে বলে তার রুমে আসতে জরুরি কথা বলবে। জাহেদ চৌধুরী নিজের রুমের বিছানার কোনায় বসে আছে নির্জীব হয়ে।
চোখে তার অপরাধবোধ, অনুশোচনা, আক্ষেপ, কষ্ট। আরহান দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে সোজা বাবার সামনে গিয়ে দাঁড়ায়। চুপ করে বসলো বাবার পাশে। বাবার ডান কাঁধে নিচের হাত রাখলো। জাহিদ চৌধুরী চোখ তুলে তাকালেন আরহানের দিকে। নিজের বাবার চোখে ভেজা দেখে আরহান খুব অসহায় বোধ করলো। মনে করার চেষ্টা করলো ঠিক শেষে কবে দেখেছিল বাবাকে কান্না করতে। হয়তো তার ছোট চাচুর মৃত্যুতে। আরহান কিছুটা সময় দিল জাহিদ চৌধুরীকে। জাহিদ চৌধুরী নিজেকে সামনে নিয়ে বলতে শুরু করলো, জাকির আমার ছোট ভাই কম, আমার বন্ধু ছিল বেশি। পিঠাপিঠি বয়সের হওয়ায় সবসময় সব কাজ আমরা একসাথে করতাম। এমন একটা দিনও যেত না যেদিন আমি আর জাকির দুরন্তপনা ছেলে মানুষই করতাম না। আমাদের দুজনের বাদরামিতে মা বিরক্ত হয়ে যেত। বাবার কাছে আমরা বরাবরই ভদ্র ছিলাম, কারণ তাকে আমরা জমার মতো ভয় পেতাম। বাবা বাসায় আসলে আমরা দুই ভাই একদম চুপচাপ ভয় পেয়ে থাকতাম। যখন আমি অনার্স দ্বিতীয় বর্ষে আর জাকির কেবল ইন্টার পরীক্ষা দিল, তখন একদিন খুব ভোরে বাবা চিৎকার দিয়ে উঠল। আমরা দুই ভাই দৌড়ে বাবার রুমে গিয়ে দেখি আমাদের মা আর বেঁচে নেই। মরণঘাতী ক্যান্সার আমাদেরকে মাকে কেড়ে নেয়। জাকির ছিল বেশি মায়ের নেয় ওটা। মা মারা যাওয়ার পর ও ভীষণভাবে ভেঙে পড়ল। বাবা আগে থেকেই রুক্ষ স্বভাবের ছিলেন। মায়ের মৃত্যু যেন তাকে পাথরে রূপান্তরিত করলেন। বিধ্বস্ত জাকিরকে আমি কাছে টেনে নিলাম। নিজের কান্না থামিয়ে ওকে সামলাতাম আমি। ওকে ঘিরেই আমার দুনিয়া ছিল। এরপর আমি স্নাতক পাশ করে বাবার ব্যবসায় এলাম। জাকির তখন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ছে। তোমার দাদু আমার বিয়ের জন্য মেয়ে দেখলেন। তোমার দাদুর পছন্দেই আমি তোমার মাকে বিয়ে করে আনলাম। কিন্তু জাকির শোনেনি বাবার কথা। তোমার মা যখন 6 মাসের গর্ভবতী, তখনই হঠাৎ একদিন তোমার ছোট ছোট একটা মেয়েকে নিয়ে এলো বাসায়। জানায় তারা বিয়ে করেছে। বাবার ভয়ে তটস্থ হয়ে থাকা জাকির সেদিন বাবার অবাধ্য হয়। বাবার সাথে সেদিন আমার জীবনের প্রথম তর্কে জড়িয়েছিলাম, কিন্তু লাভ হলো না। সে নিজের কথায় অবিচল। জাকিরকে ত্যায্য করে দিলেন। জাকিরও মনের দুঃখে, কষ্টে, আক্রোশে ছেড়ে দিল চৌধুরী বাড়ি। আমি শত চেষ্টা করেও আটকাতে পারিনি ওকে। আর না পরিবর্তন করতে পেরেছিলাম বাবার মন। এরপর থেকে জাকির আর চৌধুরী বাড়িতে পা দেয়নি। আমার সাথে ফোনে ফোনে টুকটাক কথা হতো। ওকে বাড়িতে আসতে বললে ভারী কণ্ঠে বলতো, যতদিন না বাবা নিজে ডাকবে ততদিন আসবো না। জাকির তখন সেটেল হয়ে যায় বিদেশে। সে দেশে তাদের একটি ফুটফুটে মেয়ে হয়। স্ত্রী সন্তান নিয়ে ভালোই কাটছিল ওর জীবন। জাহিদ চৌধুরী একটু দম নিলেন। চশমা খুলে চোখের পানি মুছে নিলেন। আরহান এক গ্লাস পানি দিল। ঢকঢক করে সবটা খেলেন। তারপর আবার বললেন, বাবার শরীর বেশ কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছিল। বয়সের ভারে নুয়ে পড়েছিল। আগে সেই তেজ, দাম্ভীর্য, আত্মগরিমা, অহমিকা কিছু ছিল না। একদিন বলেই ফেললো আমাকে, জাকিরকে কল দাও। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। পরপরই কল লাগায় জাকিরকে। দীর্ঘ 20 বছর পর বাবা ছেলের কথা হয়। জাকিরের সেই কি কান্না! পায়ে তো তখনই উড়ে আসে। কথা বলে জানায় পরের সপ্তাহে ফ্লাইটে তারা দেশে আসবে। কিন্তু ভাগ্য সহায় হলো না জাকিরের। যেদিন তাদের ফ্লাইট, সেদিনই বাবা স্ট্রোক করেন। জাকির তখনও যায় না কিছু। ও যখন চৌধুরী বাড়িতে প্রবেশ করলো, বউ বাচ্চা নিয়ে, চারদিকে মানুষের সমাগম আর কান্নার রোল। মানুষের ভিড় ঠেলে যাকে সামনে এগিয়ে দেখতে পায় বাবার লাশের সামনে আমি কাঁদছি। তখন তো তুমি যথেষ্ট বড় ছিল, তোমার জানা পরের ঘটনা, তবুও বলছি। আরহান হাতে হাত রাখলেন জাহিদ চৌধুরী। থামে দিয়ে বললেন, আর বলতে হবে না বাবা। ছোট চাচুর মৃত্যু এসব তো আমি জানি। তুমি নিজেকে আর কষ্ট দিও না। জাহিদ চৌধুরী বললেন, যাও না তুমি আরহান। আমার ভাই যখন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে, আশেপাশের মানুষ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার মৃত বলে ঘোষণা দিয়ে দেয়। আমি গিয়ে আমার ভাই আর তার স্ত্রীকে মৃত পাই। ঈশানী ভাগ্যের জোরে বেঁচে যায় সেদিন। কিন্তু আমি যখন জাকিরের লাশের সামনে দাঁড়িয়ে ওর হাত ধরে আহাজারি করছিলাম, হঠাৎ আমি অনুভব করি ওর হাত নড়ছে, পিটপিট করে চাইছে। আমি জোরে জোরে ডাক্তার ডাক্তার বলে ডাকতে থাকি, কিন্তু ও আমাকে থামিয়ে দিয়ে নিভু নিভু কণ্ঠে বলে, ভাইজান, আমার মেয়ে। আমি তাকে আশ্বস্ত করে বলি, ঈশানী ঠিক আছে, শুধু একটু ব্যথা পেয়েছে। জাকির একটা লম্বা শ্বাস নিয়ে বলে, ভাইজান, আমার সময় ঘনিয়ে এসেছে। আমার মেয়েটাকে আপনাকে দিয়ে গেলাম। আমার আদরের ঘেরা রত্ন ও ভাই, আমার কলিজার টুকরা।
মেয়েটাকে আপনার কাছে আমানত দিয়ে গেলাম। এই পুরো পৃথিবীতে আমি শুধু আপনাকেই বিশ্বাস করি। আমার বিশ্বাস আপনি থাকতে আমার ইস্যুর শরীরে একটা আঁচড়ও পড়বে না। আমি জাকের হাত ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, তোর রত্নের আমি কোনো অযত্ন হতে দেব না। তোর মেয়ে আমার বাসায় নিজের মেয়ে হয়ে থাকবে, একটা আঁচড়ও পড়তে দেব না ওর শরীরে। তুই শুধু। আরও কিছু বলার আগেই জাকির ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যেন একমাত্র ওর আমানত ওর মেয়ের দায়িত্ব আমাকে দিতেই ওর নিঃশ্বাস শেষ হয়েছিল। আমি আমার মৃত্যু পথযাত্রী ভাইকে দিয়ে কথা রাখতে পারিনি আরহান। আমার বাড়িতে দাঁড়িয়ে ওকে এত কিছু স্বীকার হতে হয়েছে। আমি হতবাগা, কিচ্ছু করতে পারিনি। নিশ্চয়ই উপর থেকে আমার ভাই আমার উপর ভীষণ রেগে আছে। আমি ঈশানীকে রক্ষা করতে পারিনি আরহান। আমি ব্যর্থ, একজন ব্যর্থ ভাই, একজন ব্যর্থ চাচু। জাহেদ চৌধুরী কান্নায় ভেঙে পড়লেন। আরহান 2 হাত জড়িয়ে ধরল বাবাকে। মুখে কিছু না বলে নীরব সান্ত্বনা দিতে থাকলো। চোখ আবার লাল বর্ণ ধারণ করেছে। তারপর বাবার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এমন কেন ভাবছো? ঈশানের কিচ্ছু হয়নি। সঠিক সময়ে আমি বাঁচিয়ে নিয়েছি। তুমি কখনোই ব্যর্থ ভাই বা চাচু নও। তুমি একজন আদর্শ ভাই এবং ঈশানের ভালোবাসার চাচু। তুমি ঈশানীকে জিজ্ঞাসা করে দেখো। জাহিদ চৌধুরীর কান্না আরও খানিক বাড়ল। তারপর খানিক কান্না থামে আবার অশ্রুভেজা কণ্ঠে বললেন, আমি বেঁচে থাকতেই মেয়েটার সাথে এমন হলো। যতটুকুই হয়েছে সেটা হয়েছে। এই নরকের কীট আমার ফুলের মতো নিঃশ্বাস মেয়েটিকে শেষ করে দিত, যদি না সময় মতো তুমি সেখানে উপস্থিত হতে। আজকে হয়তো ভাগ্য সহায় ছিল, কিন্তু আমি মরে গেলে মেয়েটাকে কে আগলে রাখবে? এই নিষ্ঠুর দুনিয়াতে আমি আর কাউকে ভরসা করতে পারছি না। আবার একটু দম নিলেন। ছেলের হাত ধরে অসহায় চোখে চেয়ে বললেন, বাবা হিসেবে আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। তুমি যা চেয়েছো, যা করতে চেয়েছো, আমি সবসময় তোমাকে সাহায্য জুগিয়েছি, সাপোর্ট করেছি। আমার এত বড় ব্যবসা রেখে তুমি ডাক্তারি পড়তে চেয়েছো, আমি বিনা বাক্যে বিনিময়ে তোমার জন্য আবদার রেখেছি। বাবা হিসেবে আমি আমার সর্বোচ্চ দিয়েছি তোমার ইচ্ছে, স্বপ্ন, আকাঙ্ক্ষা পূরণে। বিনিময়ে কিছুই চাইনি তোমার থেকে আমি। তবে আমি আজ তোমার কাছে কিছু চাইলে তুমি কি আমাকে দিবে? ফিরিয়ে দিবে না তো? আহান সন্দিহান দৃষ্টি ফেললো বাবার উপরে। কপাল ভাঁজ পড়ল। পুনরায় মুহূর্তেই নিজেকে শান্ত করে বাবার মুঠো করে রাখা হাত নিজের হাতে দিকে নিল। তারপর শান্ত কণ্ঠে বলল, তুমি অনুরোধ করছো কেন বাবা? তুমি আদেশ করবে। বল তুমি কি চাও? জাহিদ চৌধুরী এবার ছেলের দিকে চাইলেন। এক নিঃশ্বাসে বললেন, আমি চাই ঈশানীকে তুমি বিয়ে করো আরহান। তোমার ছাড়া ঈশানের ব্যাপারে আর কাউকে ভরসা করতে পারছি না। ধন্যবাদ। আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই জানিয়ে নিচে কমেন্ট করবেন। তোমার আমার প্রেম পর্ব 11। আরহান বিমূঢ় হয়ে বসে আছে। তার বাবা যে হঠাৎ এমন একটা সিদ্ধান্ত নিবে সেটা তার কল্পনাতীত ছিল। সে কিছুটা উত্তেজিত হয়ে বলল, বাবা তুমি এসব কি বলছো? ঈশানের বয়স দেখেছো? নেহাতি বাচ্চা মেয়ে, আমাদের আয়রার থেকেও ছোট। কিভাবে তুমি এখন ওর বিয়ের কথা ভাবছো? জাহেদ চৌধুরী এবার সোজা হয়ে বসলেন। দৃঢ় কণ্ঠে বললেন, তুমি আমি এই সমাজের ধার না ধরলেও তারা কিন্তু ঠিকই আমাদের নিয়ে সমালোচনা করবে। তোমার মামা মামি যেটা বলেছে সেটা ভুল বলেনি। সমাজের মানুষের চোখে ঈশানীর উপর দাগ লেগে গেছে। আড়ালে সম্মুখে মেয়েটাকে অনেক কথা সইতে হবে। তার থেকে বাঁচানোর একমাত্র উপায় এটাই আরহান। আরহান এ পর্যায়ে বেশ বিরক্ত হলো। ডান হাতের 2 আঙ্গুল কপালে ঘষে বলল, তুমি এই সমাজের কথা ভেবে একটা মেয়ের জীবন নষ্ট করে দেবে? তুমিও কি মামির কথা মেনে নিচ্ছ? জাহেদ চৌধুরী ছেলের দিকে চাইলেন। ছেলের ভাবাবেগ বোঝার চেষ্টা করলেন। তারপর বললেন, তোমার মামির কথা বিশ্বাস করলে নিজের একমাত্র ছেলের সাথে ওকে বিয়ে দেওয়ার কথা ভাবতাম না। তুমি আমার ছেলে, তোমাকে আমি আমার আদর্শে মানুষ করেছি। সেখান থেকে আমি শতভাগ নিশ্চিত ঈশানী তোমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ। তাই তোমাকে ওকে বিয়ে করতে হবে। সমাজের চোখে ধর্মানুযায়ী সেই অধিকার অর্জন করতে হবে যে অধিকার দিয়ে তুমি ঈশানীকে সব কিছু থেকে রক্ষা করতে পারবে। আরহান এবার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল। কপালে ভাঁজ ফেলে চাইল বাবার দিকে। বাবার এহেন ছেলে মানুষই তার মোটেও ভালো লাগছে না। সে বিরোধ করে বলল, বাবা বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমার আর ঈশানীর বয়সের পার্থক্য আছে 10 বছর। একটা বাচ্চাকে কিভাবে বিয়ে করতে বলছো? ও কি চায় সেটাও গুরুত্বপূর্ণ জানা।
বিয়ে জিনিসকে এভাবে কারো ঘাড়ে ফেলা দেওয়া যায়, একদম অনুচিত বাবা। জাহেদ চৌধুরী তর্কে গেলেন না, কাট কাট গলায় বললেন, তোমার মা আমার থেকে 12 বছরের ছোট, আমরা কি সংসার করছি না? আমি এত কথা শুনতে চাই না, আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। মানা না মানা তোমার ব্যাপার, তবে মনে রেখো তোমার উত্তরের উপর নির্ভর করবে সব। তোমার উত্তর হ্যাঁ বোধক হলে ঈশানীর নতুন জীবন শুরু হবে এই সমাজে, আর না বোধক হলে ঈশানীকে নিয়ে চলে যাব আমি অন্য কোথাও, নতুন সমাজে, নতুন মানুষের মাঝে, যেখানে ওর উপরে কেউ আঙুল তুলতে পারবে না। তোমরাও থাকবে না সেখানে, বাকিটা তোমার সিদ্ধান্ত। আরহান এবার ভারী অবাক হলো, কি বলছে তার বাবা? ইনিয়ে বিনিয়ে বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে তাকে? আরহান আর কিছু বলতে পারল না। ওষুধ কাজে দিয়েছে ভেবে মনে মনে হেসে উঠলেন জাহেদ চৌধুরী। এদিকে আরহান বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে তার এখানে আসাটাই ভুল হয়েছে। তার বাবা এরকম ছেলে মানুষই করবে কে জানতো। জাহেদ চৌধুরীকে ছেলের মনোভাব সম্পর্কে নিশ্চিত হতে আবার জিজ্ঞেস করলেন, তোমার সিদ্ধান্ত কি? আরহান ভ্রু যুগল কুঁচকে ফেলল, প্রচণ্ড বিরক্ত হয়ে চড়া হয়ে বলল, তুমি কি আর কোনো উপায় বাকি রেখেছো তোমার কথা রাজি না হয়ে? জাহেদ চৌধুরী প্রশস্ত হেসে ছেলেকে জড়িয়ে ধরলেন। পরক্ষণেই কাজীকে ফোন করলেন। আরহান অবাক হয়ে তাকিয়ে রইল তার বাবার দিকে। এই রাত 11টায় কি এখন তাকে বিয়ে করতে হবে? জাহেদ চৌধুরী হতবিহ্বল হয়ে চেয়ে আছে, বিশ্বাস করার চেষ্টা করছে এই যে তীরের ফলার মতো কথাগুলো আসলেই ওনার সহধর্মিণী বলছেন। প্রতিটি কথায় যেন উনি বিমূর্ত হয়ে আছেন। মিনারা বেগম আবার চিল্লিয়ে বলে ওঠেন, আমি কখনোই এই মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে মানব না। জাহেদ চৌধুরী শান্ত কণ্ঠে বললেন, এই বিয়েটা হবেই, তুমি চাইলেও হবে, না চাইলেও হবে, এবং সেটা আজ এই মুহূর্তে। মিনারা বেগম যেন আরও রুষ্ট হলেন, স্বামীর দিকে চাইলেন, রাগান্বিত হয়ে সেভাবে বললেন, না, এই বিয়ে হতে পারে না, এরকম কলঙ্কিত মেয়ে আমার ছেলের বউ হতে পারে না, কিছুতেই না। জাহেদ চৌধুরী এবার খেপে গেলেন, খ্যাপাটে কণ্ঠে বললেন, মুখ সামলে কথা বলো মিনা, কার সম্পর্কে কি বলছো ভুলে যাচ্ছ? মিনার বেগম সেভাবে জবাব দিলেন, আমি কিচ্ছু ভুলিনি, ভুলে যাচ্ছ তুমি। আমার ছেলের জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছো। ওই রকম মেয়েদের কখনো সংসার হয় না। ঈশানীকে রুমে এনে আয়রারা ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে গিয়েছিল। পাওয়ার একটু কমে যাওয়ায় তার ঘুমের রেশ কেটে যায়, আর শুনতে পায় নিচ থেকে চিল্লাচিল্লির শব্দ। সে রুমে কাউকে দেখতে না পেয়ে নিচে নেমে আসে। এসে শুনতে পায় চাচু আর ছোট মার কথা। ঈশানের পা জোড়া আপনি আপনি থেমে যায়। আয়রা নিজের রুমে ছিল, সেও নিচে নেমে আসে। অবস্থা বেগতিক দেখে ঘাবড়ে যায় সে। ঈশানীকে দেখে আরও বেশি থমকে যায়। তখনই সদর দরজা দিয়ে প্রবেশ করে আরহান, সাথে কাজী নিয়ে এসেছে। ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে বাবার উদ্দেশ্যে বলল, যা করবে তাড়াতাড়ি করো, কালকে কিন্তু আয়রার গায়ে হলুদ। জাহেদ চৌধুরী কিছু বলার আগে মিনার বেগম বললেন, কিচ্ছু হবে না, হবে না এই বিয়ে, তুমি কাজীকে বিদায় করো। এই কলঙ্কিত মেয়েকে আমি নিজের ছেলের বউ হিসেবে কিছুতেই মানব না। সিঁড়ির উপর দাঁড়ানো ঈশানীর চোখ খিচে বন্ধ করে নিল, চোখ দিয়ে এক ফোঁটা পানিতে গড়িয়ে পড়ল। তাকে এখন সারা জীবনে কলঙ্ক বয়ে বেড়াতে হবে? এখানে তার দোষ কোথায়? তবুও সমাজের চোখে সেই দোষী। আরহান সিঁড়ির উপর দাঁড়ানো ঈশানীকে একবার দেখে নিল, তারপর মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলল, তুমি ওকে কলঙ্কিত কেন বলছো? কারণ? মিনারা বেগম ছেলের উপর বিরক্ত হলো, তারপরও বলল, তুমি জানো না কেন বলছি? ওর শরীরে পরপুরুষের ছোঁয়া লেগে আছে। এমন মেয়েকে নিয়ে তুমি কিভাবে সংসার করবে? ও শরীর নষ্ট, ও নষ্ট। মিনা, মুখ সামলে কথা বলো, ধমকে উঠলেন জাহেদ চৌধুরী। আরহান বাবাকে শান্ত হতে বলল, সে দেখছে ব্যাপারটা বলে মায়ের দিকে ফিরালো। তারপর আবার শান্ত স্বরে বলল, তাহলে কি এখন ওর মরে যাওয়া উচিত? মীরা বেগম কপাল কুঁচকে চাইলেন, ভাবছেন এই ছেলে কি বলতে চাইছে। তারপর প্রত্যুত্তর করুন, কলঙ্কিত মেয়েরা সমাজে মৃতই, বেঁচে থেকেও মৃত। তবে এই মেয়ের কলঙ্ক দূর করার প্রস্তাব দিয়েছিল আমার ভাই, তোমাদের পছন্দ হয়নি। এখন এই কলঙ্ক আমি নিজের সংসারে আনবো না, কিছুতেই না। জাহেদ চৌধুরী এবার ক্ষিপ্ত হলেন। মিনারা বেগমকে কিছু বলতে নিলে আরহান বলে উঠল, সে কি নিজেকে নিজে কলঙ্কিত করেছে? আর না নিজে যেচে গিয়ে কলঙ্কিত হয়েছে? তোমাদের সমাজে এসব শুকনো নিয়ম রীতিকে তোমরা একটা মেয়ের চরিত্রে নিলাম তুলছ। তার ফলাফল কি ভয়ানক হতে পারে ভাবছ? কত মেয়ে তোমাদের সমাজে এসব কটূক্তি শুনে আত্মহত্যাও করে সেই খবর জানো? যেখানে দোষটা আদৌ মেয়েটার না, তবুও তোমাদের পুরুষ যাচিত সমাজ সেই মেয়েটাকেই কথা শোনায়। যেখানে সর্বস্ব হারিয়ে নিঃস্ব প্রায় সে,
মেয়েটার পাশে তুমি দাঁড়াতে না পারলেও তার বিপক্ষে যেও না। তোমাদের এই আঙ্গুল সেই কাপুরুষের দিকে তোলা উচিত, বুঝেছ? অথচ যে মেয়েটার দিকে আঙ্গুল তুললে সেই মেয়েটাই নিজের মেয়ের মতো মানুষ করেছো। অথচ আজ একটা ছোট্ট ঘটনায় তুমি মেয়েটাকে যা ইচ্ছে বলে যাচ্ছ। তুমি একবারও মেয়েটার মনের কথা ভেবেছ? ওর জায়গায় নিজের মেয়ে হলে পারতে এরকম ব্যবহার করতে? আমি সবসময় গর্ববোধ করতাম তোমাকে আমার মা হিসেবে পেয়ে, অথচ আজ আমার মাথা নিচু হচ্ছে। মিনারা বেগম করুণ চোখে ছেলের দিকে চাইলেন। ছেলের কথা তাকে বিধ্বস্ত করছে। এক একটা কথা গিয়ে তার অন্তরে লাগছে। আরহান আবার বলল, আমি বাবার কথা মানিনি। বাবা বলেছিল সমাজের মানুষ ওকে ছেড়ে কথা বলবে না। আমি ভাবিনি সেই সমাজের মানুষের সূচনা আমাদের ঘর থেকেই হবে। তুমি সেসব বস্তাপচা সমাজের মানুষের কাতারে কিভাবে পড়লে মা? তুমি তো এমন ছিলে না। আমি কি তবে তোমায় ভুল চিনেছি? আরহানের এক একটা কথা যেন মিনারা বেগমের মা সত্তা কাঁপে তুলল। ভীষণ কষ্ট পেয়ে ব্যথিত নজরে তাকালো। মুখে কিছু বলতে পারল না। চুপচাপ নিজের রুমে চলে গেলেন। জাহিদ চৌধুরী ছেলের ঘাড়ে হাত রাখলেন। ছেলের প্রশস্ত কাঁধ চাপড়ে গর্বের সাথে বুক ফুলিয়ে বলল, আমার শিক্ষা বৃথা যায়নি। তারপর আয়রাকে বলল ঈশানীকে নিয়ে নিচে নামতে। ঈশানী নিচে নামলো। চাচ্চুর সামনে দাঁড়িয়ে নতমস্তিষ্কে দাঁড়ালো। নিজের উপরের দন্ত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে বলল, চাচ্চু, আমি এই বিয়ে করতে চাই না। ছোট মা ঠিকই বলেছে। আমার কলঙ্ক আমি ওনার গায়ে এই সংসারে চৌধুরী বাড়িতে মাখাতে চাই না। জাহিদ চৌধুরী ঈশানীর মাথায় হাত রাখলেন। কিছু বলার আগেই আরহান কাজীকে বলল, নিন বিয়ের কাজ শুরু করুন, দ্রুত শেষ করুন, আমার কিন্তু ঘুম পাচ্ছে। শেষের কথা হাই তুলতে তুলতে বলল, যেন ঈশানীর কথা শুনতেই পায়নি। ঈশানীর চোখ তুলে চাইল আরহানের দিকে। আরহান ভাবলেশীন বসে আছে। জাহিদ চৌধুরী ঈশানের মাথায় হাত বুলিয়ে বলল, চাচ্চুকে বিশ্বাস ও ভরসা করো তো? ঈশানী এ পর্যায়ে ডুকরে ওঠে। কোনো রকম বলল, এই দুনিয়ায় একমাত্র তুমিই আমার ভরসার জায়গা চাচ্চু। বাবা মা মারা যাওয়ার পর থেকে তুমি আর ছোটো মা আমাকে নিজের মেয়ের মতো আদর দিয়ে মানুষ করেছো। তোমাদের ছাড়া আর কে আছে আমার? ছোটো মা চায় না চাচ্চু এ বিয়ে এখানেই থামিয়ে দাও। ছোটো মা ভীষণ কষ্ট পাবে। হুট করে আরহান এসে ঈশানের হাত ধরে টানতে লাগলো। ঈশানের অবাক নেত্রে তাকিয়ে রয়। আরহান তাকে সোফায় তার পাশে বসিয়ে দিয়ে কাজীকে ডেকে বলল, বিয়ে পড়ানো শুরু করেন কাজী সাহেব। ঈশানের দিকে তাকিয়ে বলল, বিয়েটা হয়ে যাক, তারপর সারা রাত কান্নাকাটি করো, আমার ভীষণ ঘুম পেয়েছে। ঈশানী কিং কর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে আছে। জাহিদ চৌধুরী ধমকে বলেন, একটু আগেই না বিয়ে করতে চাইছিলি না? বিয়ে না করার জন্য যুক্তি দিচ্ছিলি, আর এখন বিয়ে করার জন্য মেয়েটাকে কথাও বলতে দিচ্ছে না। আয়রা ফিক করে হেসে ফেলল। তারপর দৌড়ে নিজের ঘরে গিয়ে ওর বিয়ের লাল ওড়নাটা এনে ঈশানের মাথায় পরিয়ে দিল। এবার একটু বউ বউ লাগছে। আরহান ঈশানের দিকে চাইলো একবার, তারপর বাবার দিকে তাকিয়ে বলল, বা রে, তোমার ইচ্ছে পূরণের জন্যই তো এত রাতে গিয়ে কাজী সাহেবকে নিয়ে আসলাম। তো এখন বিয়ে না করে কি ফ্যাচ ফ্যাচ কান্না শুনবো? অবশ্য কান্না শোনার জন্য বাকিটা সময় পড়েই আছে। আপাতত বিয়েটা করা ইম্পর্ট্যান্ট। আপনি শুরু করুন কাজী সাহেব। ঈশানী তখনও বিস্মিত হয়ে বসে আছে। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। ঈশানী যেন বুঝতেই পারল না তার বিয়ে হচ্ছে। কাজী যখন তাকে কবুল বলতে বলল, তখন তার হুঁশ এলে সে তৎক্ষণাৎ না করে। কিন্তু জাহিদ চৌধুরীর জেদের কাছে হার মানতে হয় তাকে। অবশেষে সকল অশান্তির অবসান ঘটিয়ে মধ্যরাত্রে আরহান আর ঈশানীর বিয়ে হয়। আসলে কি অশান্তির অবসান মিটিয়ে, নাকি নতুন কোনো জটিলতা উদ্বেগের কারণ হবে এই বিয়ে? দুইটি ভিন্ন মানুষ, ভিন্ন চিন্তাধারা, যাদের মনের মিলের আগে ভাগ্যের মিল হলো, তারা কি পারবে নিজেদের মনের মিল ঘটাতে? এটা কি নতুন জীবনের সূচনা, নাকি ভবিতব্য তাদের জন্য ভেবে রেখেছে অন্য কিছু? তোমার আমার প্রেম, পর্ব 12। একটি সর্বনাশা গুমট ক্লান্ত বিধ্বস্ত রাতের পর সুন্দর একটি নবদিনের সূচনা। আকাশে ঝলমলে রোদ উঠেছে। সূর্যের নরম আলো এসে ছুঁয়ে দিয়েছে আরহানের মুখশ্রী। যে আলোতে তার ঘুম ভেঙে যায় না, বরং কারো কর্কশ কণ্ঠে অবিরাম ডেকে চলে তার ঘুম ভেঙে যায়। নাক মুখ কুঁচকে উঠে ঘুমের মধ্যে পিটপিট করে চোখ খুলে দেখতে পায় তার সামনে অলিভিয়া দাঁড়ানো। মেয়েটার ফর্সা মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে। আরহান কিছুটা আন্দাজ করতে পারলো কি হতে চলেছে এখন। তবুও ভাবলেশীনভাবে হাই তুলতে তুলতে বলল, কি সমস্যা? সকাল সকাল ঘুম ভাঙিয়ে কি নাটক শুরু করেছিস? অলিভিয়ার চোখ লাল হয়ে আসে। সকালে উঠে যখনই শুনেছে আরহান ঈশানীর বিয়ের কথা, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে বিশ্বাস করেনি কারো কথা, দৌড়ে চলে এসেছে আরহানের কাছে।
অলিভিয়া আরহানের দিকে চাইল। ঘুম থেকে ওঠার দরুন মুখটা একটু ফোলা ফোলা লাগছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, কপালে এসে কিছুটা। কি অমায়িক সুন্দর লাগছে। অলিভিয়া ঢোক গেল, তারপর কান্নারত অথচ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই সত্যি বিয়ে করেছিস? আরহান নিরুদ্যোগী হয়ে বলল, তো বিয়ে কি কেউ মিথ্যে মিথ্যে করে? পাল্টা 13 প্রশ্নে অলিভিয়া এবার নিজের বেগ হারিয়ে বসলো। এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? তারপরেও কিভাবে পারলি? আরহান প্রত্যুত্তর করলো, তুই কি জানতি না আমি তোকে ভালোবাসি না? শুধু বন্ধুর চোখে দেখি, বন্ধুর থেকে বেশি না। অলিভিয়া পাগল প্রায় হয়ে বলতে লাগলো, কেন বাসিস না? আমি তো তোকে ভালোবাসি। কিভাবে দেখবো অন্য মেয়ের সাথে তোকে? তুই এক কাজ কর, তুই ঈশানীকে ডিভোর্স দিয়ে দে আরহান। আঙ্কেলের কথা বিয়ে করেছিস, ওকেও তো তুই ভালোবাসিস না। আমি জানি তুই ওকে দয়া করে বিয়ে করেছিস, তাহলে আমাকে বিয়ে করে নে, ওকে ছেড়ে দে। আমি সব ব্যবস্থা করে দেব, ও সব দায়িত্ব নেব আমি। তুই শুধু আমার আরহান, ছেড়ে দে ওকে প্লিজ। আরহানের শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো অলিভিয়ার দিকে। সে চাহনির মানে উদ্ঘাটন করতে ব্যর্থ হলো অলিভিয়া। আরহান অলিভিয়ার উদ্দেশ্যে বলল, একে মেয়ে, দ্বিতীয়ত হচ্ছে বন্ধু। একমাত্র এই কারণেই তোকে কিছু বলছি না, না হলে যে মুখ দিয়ে এসব কথা বলেছিস সেই মুখ ভেঙে গুড়িয়ে দিতাম। আজ প্রথমবার ও শেষবার সুন্দর করে বুঝিয়ে বলছি, আমি বিবাহিত। আমার এই বিবাহিত জীবন তোর মেনে নিতে কষ্ট হলে দূরে দূরে থাকবি। এখন যেতে পারিস। বিবাহিত পুরুষের রুমে এইভাবে হুটহাট আসতে হয় না। অলিভিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে দরজা আটকে দেয় আরহান। অলিভিয়াকে তার মাঝে মধ্যে সাইকো মনে হয়। অলিভিয়ার রাগে জিদে তখনই নিজের বাসায় চলে যায়। আজ আর গায়ে হলুদ। গতকালের কলুষিত রাতকে ভুলে দিতেই হয়তো বা এত আয়োজন। জাহেদ চৌধুরী সকালে উঠেই জানিয়ে দিয়েছেন, আজ আয়রা ইয়াসিনের সাথে আরহান আর ঈশানীর বিয়েটাও হবে। একসাথে দুটো বিয়ে শুনে সকলে দ্বিগুণ তোড়জোড় আনন্দ শুরু করেছে। ঈশানীর এখন নিজেকে কলের পুতুল মনে হয়। যে যেভাবে চাচ্ছে সে নেচে যাচ্ছে। নিজের উপরেই হাসি পেল তার। ঈশানীকে মন থেকে এখনো পুরোপুরি মেনে নিতে না পারলেও মিনার বেগম সেটা প্রকাশ করলো না। মেয়ের বিয়ের আয়োজনে মা কি হাত গুটিয়ে বসে থাকতে পারে? পারে না, সেও পারেনি। একমাত্র মেয়ের বিয়েতে সে কোনো কমতি চায় না। ছেলে ও স্বামীর সাথে যদিও এখনও তার দূরত্ব মেটেনি, তবুও সকলের সামনে যথাসম্ভব সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করলো। কিন্তু ওই যে কথায় আছে, মানুষের মুখ রশিদে আটকানো যায় না। যেমন এই তো একটু আগে একজন মহিলা কথায় কথা মুখ বেঁকিয়ে দুঃখ প্রকাশ করলেন, তোমার ছেলের সাথে খারাপ হয়েছে গো, অমন সোনার টুকরো ছেলের কপালে নাকি শেষে এমন মেয়ে পড়লো, ছি। মিনার বেশি কথা বাড়ালেন না, প্রত্যুত্তর করলেন, আল্লাহ তাআলা লিখে রেখেছিল, আর কি করার। তারপরেই উপরে উঠে চলে গেলেন। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যার আগে। চারদিকে ঝুলছে হলুদ, সবুজ আর গোলাপি কাপড়ের পর্দা। হাওয়ায় দুলে তারা যেন নিজেদেরাও নিচে বেড়াচ্ছে। গাছে গাছে জ্বলছে ফেরি লাইট, আর মাঝখানে মঞ্চটা ফুলে ফুলে সেজে উঠেছে গোলাপ, রজগন্ধা আর কৃত্রিম আলোয় ঝলমল করছে কোণের নাম লেখা কাঠের কাট আউট। তার পাশেই একই রকম সাজে আরেকটি মঞ্চ সাজানো হয়েছে। যেহেতু ঈশানী ও আরহানের বিয়ে একই বাড়িতে হচ্ছে, তাই তাদের গায়ে হলুদ ও বিয়ে একই সাথে হচ্ছে। চৌধুরী বাড়ির বিস্তৃত বাগান জুড়ে যেন খুশির ঝলকানি বয়ে যাচ্ছে। আয়রা ও ঈশানী দুজনকেই হলুদ শাড়ি পরিয়ে রেডি করেছে পার্লারের মহিলারা। প্রথমবারের মতো শাড়ি পরে সেটা সামলাতে মারাত্মক হিমশিম খাচ্ছে ঈশানী। শুধু মনে হচ্ছে এক্ষুনি খুলে যাবে আর ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তবুও খুব সাবধানে দুহাত শাড়ি একটু উঁচু করে আয়রার পিছু নিয়েছে। উদ্দেশ্য বাগানে যাওয়া। তার হঠাৎ হয়ে যাওয়া বিয়ে, গায়ে হলুদ আজ। আরহান অত্যধিক মাত্রায় বিরক্ত। এরকম ঘটা করে গায়ে হলুদ বিয়ে কোনটাই তার পছন্দ হচ্ছে না। বিয়ে তো হয়েই গেছে, এখন এগুলোর কি দরকার? কিন্তু জাহেদ চৌধুরী কারো কথা শুনেনি, নিজের মর্জি চলিয়ে গেছে। ছোট বোনের বিয়েতে তার বিয়ে হচ্ছে, ব্যাপারটা তার কাছে খুবই এম্বারাসিং। কিন্তু কিচ্ছু করার নেই, বাবার জেদের কাছে পরাজিত সে। বিরক্ত ভাব নিয়ে সাদা পাঞ্জাবি পরল, চুল আছড়ে বেরিয়ে পড়ল। আয়রা ও ঈশানীকে তাদের জায়গায় বসানো হয়েছে। আয়রার একটার পর একটা পোজ দিয়ে যাচ্ছে, ফটোগ্রাফার ছবি তুলছে। সে রোবটের মতো বসে আছে।
তুই একটা ছবি তুলেছে আয়রার ধমকানিতে। জাহেদ চৌধুরী, মিনারা বেগম সকলেই বাগানে উপস্থিত। আরহান আসলেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করবে। জাহেদ চৌধুরী ছেলের এরকম বেলাগাম থাকায় ভীষণ বিরক্ত হলো। ছেলের রুমের উদ্দেশ্যে পা বাড়লেই আরহানকে দেখতে পেলেন। আরহান বাবা মার সামনে আসলে জাহেদ চৌধুরী ঝাড়ি দিয়ে বললেন, সময় জ্ঞান নেই তোমার? আরহান প্রত্যুত্তর করল না। মিনারা বেগম সকলকে তাড়া দিলেন। আরহানকে ঈশানের পাশে বসানো হলো। আরহান আর ঈশানের মাঝে ইঞ্চি কয়েক দূরত্ব। আরহানের শরীরের ল্যাভেন্ডার পারফিউমের ঘ্রাণ অনায়াসেই ঈশানী পাচ্ছে। তার শরীর কেমন যেন এক শিহরণ বয়ে গেল। শক্ত হয়ে বসে রইল সে। সবার প্রথম মেয়েকে গায়ে হলুদ লাগালেন মিনারা বেগম। তারপর ঈশানী ও আরহানকেও দিয়ে সরে এলেন। একে একে সকলে ওদের গায়ে হলুদ মাখিয়ে নিজের এই হলুদ খেলায় মত্ত হয়ে উঠলেন। আরহানের শরীর চুলকাচ্ছে এসব হলুদ লাগিয়ে। তার এক্ষুনি গোসল করার প্রয়োজন, না হলে থাকতে পারবে না। সে উঠে দাঁড়ালো। রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই পাঞ্জাবির পিছনে টান অনুভব করলো। পিছু ফিরে দেখতে পায় ঈশানীর পিঠের নিচের একটু অংশ খামচে ধরেছে। আরহান সেভাবে বলল, কি হয়েছে? ঈশানী ভীষণ হাঁসফাঁস করলো, এদিক ওদিক চাইল। তারপর আবার আরহানের দিকে মাথা নিচু করে কণ্ঠ নামিয়ে বলল, আরপুকে একটু দেখে দিবেন? আরহান ঈশানীকে পর্যবেক্ষণ করলো। মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিছু একটা নিয়ে নার্ভাস লাগছে। আরহান আশপাশে চোখ ঘুরে ফের শুধালো, আয়রা তো মনে হয় রুমে চলে গেছে, কোনো সমস্যা? ঈশানী এ পর্যায়ে আরও ভীত হলো। ভুরটা কেমন দুরু দুরু করছে। লজ্জায় মাথা নুইয়ে ফেললো। সেভাবে মিনমিন স্বরে বলল, আসলে আমিও রুমে যাব, কিন্তু আমার শাড়ি খুলে গেছে মনে হয়, কাউকে একটু ডেকে দিন না। আরহান নিজেও কিছুটা অপ্রস্তুত হলো। আশেপাশে তাকিয়ে দেখলো পরিচিত কেউ আছে কিনা। বাড়ির কেউ এদিকে নেই, আর বাকিরা যারা আছে সকলেই হলুদ খেলায় ব্যস্ত। আরহান ঈশানীকে বলল, দাঁড়িয়ে পড়ো। ঈশানী ভ্যাবাচাকা খেয়ে যায়, চোখে মুখে প্রশ্ন নিয়ে তাকায়। বোঝার চেষ্টা করছে আরহান কি বলছে। তখনই আরহান নিজের হাত বাড়িয়ে দিয়ে আবার বলে, দাঁড়িয়ে পড়ো, আমি দিয়ে আসছি, আশেপাশে তেমন কেউ নেই। ঈশানী তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। তার ঘরে যাওয়া ভীষণ জরুরি। এভাবে কতক্ষণই বা বসে থাকা যায়। আরহান তখন হাত বাড়িয়ে আছে। ঈশানী কোনো হেলদোল না দেখে সে হাত নামিয়ে নেয়। তারপর কিছু না বলে হাঁটা শুরু করে। ঈশানী যেন সদ্বেদ ফিরল। সে দ্রুত উঠে দাঁড়িয়ে কোনো রকম শাড়ি হাতে নিয়ে আরহানের পিছু ছুটল, কিন্তু শাড়ির সাথে আটকে পড়ে যেতে নেয়। পড়ে যাওয়া থেকে বাঁচতে হাতের সামনে যা পেয়েছে সেটাই আটকে ধরে নেয় না দেখে, কিন্তু শেষ রক্ষা হয় না। ধপাস শব্দ করে পড়ে যায় ঈশানী। মুখ থেকে বের হয় ব্যথতর শব্দ। এদিকে আরহান হঠাৎ নিচের পাঞ্জাবিতে টান অনুভব করে। কিছু বুঝে ওঠার আগেই তার পিঠের উপর ভারী কিছু আছড়ে পড়ে। হঠাৎ করে হয়ে যাওয়ায় তাল সামলাতে না পেরে আরহানও পড়ে যায় মুখ থুবড়ে, আর আরহানের পিঠের উপর পড়ে থাকে ঈশানী। বাগান থেকে কিছুটা দূরে চলে আসায় এদিকটায় তেমন মানুষ ছিল না। দু একজন পথচারী দেখে এগিয়ে আসলো। ঈশানী আরহানকে টেনে তুলল। ঈশানী মাটিতেই বসে রয়। আরহান রাগান্বিত চোখে ঈশানীর দিকে তাকায়। চোখ লাল হয়ে আছে তার, কিন্তু ঈশানীর ক্রন্ধনরত মুখ থেকে আর কিচ্ছু বলে না। এগিয়ে যায় ঈশানীর দিকে। সে পা ধরে কেঁদে যাচ্ছে। হাত ছড়িয়ে পা দেখতে যায় আরহান। ঈশানী বাধা দিতে চাইলে আরহানের লাল চোখে সে সাহস হয় না, চুপসে যায়। আরহান দেখে ঈশানীর কানি আঙ্গুলের নখ উঠে এসেছে। বোধহয় কোনো ইটের সাথে লেগেছে। কপালে আঙ্গুল ঘষে ঈশানীকে রাগান্বিত কণ্ঠে বলে, এভাবে দৌড়ে আসার কোনো দরকার ছিল? কি অবস্থা হয়েছে দেখো। ঈশানী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিছু বলছে না। আরহান স্থির নেত্রে চাইল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, হাঁটতে পারবে? ঈশানী কোনো রকম মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালে আরহান নিজের হাত বাড়িয়ে দেয়। ঈশানীকে টেনে উঠাতে নিলে সে ব্যথায় চোখ মুখ খিচিয়ে নেয়। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, আহ। পরপরই ঈশানী অনুভব করে তার পেলব শরীর শূন্যে ভাসছে। সে ভয়ে আরহানের বুকের কাছের পাঞ্জাবির অংশ খামচে ধরে চোখ বন্ধ করে। চোখ আস্তে করে খুললে চোখের সামনে আরহানের মুখশ্রী দেখতে পায়। বুঝতে পারে লোকটা তাকে কোলে তুলে নিয়েছে। লজ্জায় যেন মূর্ছা যায় মেয়েটা। হৃৎপিণ্ডের গতিবিধি বাড়ল। হাত নাড়িয়ে ছটফটিয়ে বলে উঠল, করছেন নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো।
বাড়ি ভর্তি মানুষ কেউ দেখলে খারাপ মন্তব্য করবে, প্লিজ নামিয়ে দিন। আরহান স্থবির দৃষ্টি নিপাত করলো ঈশানের দিকে, তারপর ভাবলেশীন গম্ভীর কণ্ঠে বলে, হেঁটে যেতে পারলে তো আর কোলে নিতে হতো না। আর বাড়ি ভর্তি মানুষ জানে তুমি আমার বিয়ে করাবো। ঈশানীর হৃৎপিণ্ডটা যেন মুহূর্তেই ধক করে উঠল। বউ, ছোট্ট একটা শব্দ, হচ্ছে কি জন্য এক অদ্ভুত শক্তি এই শব্দটার। ঈশানী আর কিছু বলতে পারল না, শুধু নিজের মুখ লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। আরহান এমনভাবে যাচ্ছে যেন আশেপাশে কেউ নেই, এটা তার রোজকার কাজ। সে তার মতো সিঁড়ি ডিঙিয়ে সোজা নিজের ঘরে চলে গেল। ঈশানীকে বিছানায় বসিয়ে দিয়ে আলমারির ক্লোজেট খুলে সেখান থেকে ফার্স্ট এড বক্সটা এনে ঈশানের পায়ের কাছে বসলো। ঈশানের পায়ে হাত দিতে নিলে ঈশানী পা সরিয়ে নেয়, ইতস্ত করে বলে, কি করছেন আপনি? আমার বড় পায়ে হাত দিবেন না প্লিজ। আরহান কপাল কুঁচকে তাকায় ঈশানের পানে, চোখে মুখে বিরক্তি ভাব নিয়ে বলে, পায়ে হাত না দিয়ে ট্রিটমেন্ট করবো কীভাবে? আজব, এখন তুমি আমার পেশেন্ট, তাই এসব ফালতু কথা বাদ দিয়ে পাটা দেখাও। আরহান এক প্রকার জোর করে ঈশানের পা এনে তার উড়ুতে রাখলো। ঈশানী নিজের চিবুক এনে ঠেকালো নিজের গলার কাছে। আরহান ঈশানীর ক্ষতস্থানে রক্ত মুছে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিতে নিলে ক্ষতস্থান জ্বলে ওঠে। ব্যথায় চোখ মুখ খিচিয়ে বন্ধ করে নেয় ঈশানী। এক হাতে আঁকড়ে ধরে বিছানার চাদর, অন্য হাতে খামচে ধরে আরহানের প্রশস্ত কাঁধ। আরহান কিছু বলে না, নিজের কাজ শেষে ব্যান্ডেজ করে দেয়। তারপর ঈশানীকে আবার কোলে তুলে নেয়, উদ্দেশ্য তাকে নিজের ঘরে রেখে আসে। এদিকে ঈশানী লজ্জায় আবারও হাঁসফাঁস করতে থাকে, বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পেটা করছে। তোমার আমার প্রেম সারপ্রাইজ পর্ব। দিনটা শুক্রবার, একটি রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। দিনটিকে আরও বেশি সুন্দর, স্নিগ্ধ, কাল্পনিক লাগছে আয়রার কাছে। লাগবেই না বা কেন? আজ তার প্রণয়ের পূর্ণতার দিন। তার অনুরাগ, কামনা, হৃদয়ানুভূতি এবং আকাঙ্ক্ষার পূরণের দিন। তার কল্পপুরুষকে সে নিজের করে পাবে। তার হৃদয়ে একটি শীতস্রোত বয়ে যায়। এই পথটা মোটেও সহজ ছিল না। নিজের ভার্সিটির লেকচারারকে পটানো কি চারটিখানি কথা? মুচকি মুচকি হেসে এসবই ভাবছিল আয়রা। তখনই মিনারা বেগম প্রবেশ করেন, হাতে তার খাবারের প্লেটে সাজানো অল্প কিছু খিচুড়ি আর 2-3 পিস গরুর মাংস। তিনি এসে মেয়ের পাশে বসলেন। খিচুড়ির সাথে গরুর মাংসের ঝোল মাখাতে মাখাতে বললেন, নে হা কর, কবে আবার তোকে নিজের হাতে খাওয়ানোর সুযোগ হয় কে জানে। তুই তো আমার হাতে ছাড়া খেতেই চাস না। ও বাড়িতে গিয়ে একদম অনিয়ম করবি না, নিজের যত্ন নিবি, শ্বশুর শাশুড়ি বরের কথা শুনবি। আয়রার চোখে পানি এলো। মিনারা বেগম নিজেও কেঁদে দিলেন এ পর্যায়ে। তবু মেয়েকে মিছিমিছি রাগ দেখিয়ে বললেন, খাবার প্লেটে বসে কাঁদতে নেই বলেছি না আগে? কাঁদছিস কেন পাগল মেয়ে? আয়রা এবার মাকে জড়িয়ে ধরলো, কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, মা আমি বিয়ে করব না, তুমি ওদের না করে দাও। তোমাকে ছাড়া, বাবাকে ছাড়া, ভাইয়াকে ছাড়া, ঈশানীকে ছাড়া কি করে থাকবো আমি? একটুও পারবো না মা, আমি করব না বিয়ে। মিনারা বেগম হাসলেন মেয়ের পাগলামিতে, কপালে চুমু খেয়ে বললেন, শোনো পাগল মেয়ের কথা, প্রতিটি মেয়েকেই অন্যের ঘরে যেতে হবে। নিজ ঘর পরিবার ছেড়ে অন্য ঘর পরিবারকে আপন করে নিতে হয়, এটাই নিয়ম। সেখানে তোর জন্য অনেক সুখ অপেক্ষা করছে মা। ইয়াসিন তোকে ভীষণ ভালোবাসে, ও তোকে ভালো রাখবে আমার বিশ্বাস। তখন আর আমাদের কথা মনেই পড়বে না তোর? আর একটু লজ্জা পেল, পরক্ষণে এই কল্পপুরুষের কথা মনে করে হৃদয়ে শান্তি অনুভব করলো। আবার পরিবারের কথা মনে করে বিষাদ ছেয়ে যায়। এই অন্যরকম অনুভূতির সাথে পরিচয় হলো আয়রার, যেখানে আছে পূর্ণতা, সুখ ও ফেলে আসা অতীতের স্মৃতি, বিষাদ। জুম্মার পরপর বরপক্ষ রওনা দিয়েছে, কিন্তু ঢাকা শহরের অসহ্য জ্যাম উত্তরা থেকে ধানমন্ডি আসতে সময় নিয়েছে 3.5 ঘন্টা। চৌধুরী বাড়ির সামনে বাড়ি থামতেই চারদিকে ছড়িয়ে পড়লো, বর এসেছে, বর এসেছে। আয়রা খামচে ধরলো ঈশানীর হাত। তার বুক ধুরু ধুরু করছে, শরীর কাঁপছে, কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছে। ঈশানী চাইলো আয়রার দিকে। মেয়েটার মুখে একটা লাজুক তৃপ্তির হাসি, অথচ চোখ জুড়ে কত ভয়, বিব্রত বোধ, লজ্জা মাখা। ঈশানী ভাবলো, ভালোবাসার মানুষকে বিয়ে করার অনুভূতি বোধ হয় এরকমই হয়। ঈশানী উদাস চোখে চাইলো জানালা ভেদ করে আসা আকাশবাণী।
সাদা মেঘগুলো কালো বনে রূপান্তরিত হয়েছে। থেকে থেকে বাতাস ছাড়ছে, হয়তো রাতে বৃষ্টি হবে। কিছুক্ষণ পর কাজী সহ রুমে প্রবেশ করলেন জাহেদ চৌধুরী, মিনার বেগম আরো অন্য অনেকজন। মিনার বেগম এসে বসলেন মেয়ের পাশে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজের হাত মুঠোয় নিলেন তার হাত। আয়রার প্রচন্ড কান্না পায়। এরপর কাজী আয়রার স্বাক্ষর নিতে কাবির নামে এগিয়ে দেয়। আয়রা কাপা হাতে কলম নেয়। কিছুক্ষণ সময় নিয়ে কাপা হাতে সাইন করে। তারপর ধর্মীয় নিয়ম অনুসারে কাজী কবুল বলতে বলে। আয়রা এবার ডুকরে কেঁদে ওঠে। মিনারা বেগম জড়িয়ে নেয় আয়রাকে। জাহেদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শান্ত হলে আয়রা ক্ষীণ কণ্ঠে বলে, কবুল। সকাল একত্রে আলহামদুলিল্লাহ বলে ওঠে। কাজী এবার যায় ছেলের কাছে। ইয়াসিনকে সাইন করতে বলে সে সঙ্গে সঙ্গে সাইন করে দেয় এবং তখন উনি কবুলও বলে ফেলেন। এক দফা হাসির রোল পড়ে যায় চারদিকে। ইয়াসিন মোটেও বিব্রত হলো না, বরং বিয়ের এত নিয়ম কারণে বিরক্ত হলো। এখনো সে তার প্রাণনাশিনীকে দেখেনি, তার অস্থির লাগছে। এসব নেমে তার ধৈর্য আর কুলাচ্ছে না যেন। আয়রা ইয়াসিনের বিয়ে পড়ানো হলে কাজী আবার যায় ঈশানের কাছে। আরহান ঈশানের রেশি বিয়ে সেদিন রাতেই হয়েছিল। যদিও ঈশানের 18 বছর না, এই নিয়ে কাজী দেনমনা করেছিল, কিন্তু কিছু টাকা দেওয়ার পর সেটাও করে দেয়। আর শুধু ধর্মীয় মতে কবুল পড়ানো হবে। জাহেদ চৌধুরী গিয়ে দাঁড়ালো ঈশানের পাশে। মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু বলতে নিলে মিনারা বেগম আসে, ঈশানের পাশে বসে। মেয়েটাকে আগলে নেয়। ঈশানী ছোট মাকে দেখে ফুপে কেঁদে ওঠে। জাহেদ চৌধুরী খুশি হয়। সে জানতো তার মিনা কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারতো না। স্ত্রীর প্রতি তার ভালোবাসা এবং সম্মান আরো বেড়ে যায়। মিনার বেগম ঈশানীর চোখের পানি মুছে দিয়ে বললেন, আমি এখানে তোর ছোট মা হয়ে এসেছি। নিজের মেয়ের বিয়েতে মেয়েকে আগলে নিতে, তবে আরহানের মা হিসেবে না। আমি এখনও তোকে নিজের ছেলে বউ হিসেবে মানি না। কখনো মানতে পারবো কিনা জানি না, তবে ছোট মাকে তুই সবসময় পাশে পাবি। ঈশানী জড়িয়ে ধরল মিনার বেগমকে। তারপর কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার ছোট মা হয়েই থাকো ছোট মা। তুমি যখন এভাবে আমাকে জড়িয়ে ধরো, আমি তোমার মাঝে আমার মাকে খুঁজে পাই। অন্য কিছু লাগবে না আমার, তুমি আমাকে আগের মতো ভালোবাসো। জাহিদ চৌধুরী মিনার বেগম কাঁধে হাত রাখলেন এবং বললেন, কাজে বসে আছে। মিনার বেগম নিজের চোখ মুছলেন। ঈশানীকে কবুল বলার জন্য বললে ঈশানী কিছুটা সময় নিয়ে কবুল বলে। সকলে একসঙ্গে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আরহানের কাছে যায় এবার। আরহানও বেশি সময় না কবুল বলে সম্পূর্ণ করে নিজের বিয়ে। আবদ্ধ হয় বিয়ের নামে পবিত্র বন্ধনে, জড়িয়ে যায় সারা জীবনের জন্য। ভালোবাসার মানুষকে বিয়ে করা যতটা আনন্দের, সুখের, তৃপ্তি, অথচ বিদায় জিনিসটা ততই বেদনাজনক এবং হৃদয় বিদারক। জাহেদ চৌধুরী ইয়াসিনের হাত ধরে ভারী কণ্ঠে বলে, আমার কলিজের টুকরো তোমাকে দিচ্ছি বাবা, আমার রাজকন্যা। আগলে রেখো, যত্নে রেখো। তোমার কাছে আমার চাওয়া এর থেকে বেশি কিছুই না। ইয়াসিন শ্বশুর হাত নিজের মুঠে নিয়ে এলো এবার। আস্থা দিতে বলল, আপনি চিন্তা করবেন না বাবা, আপনার রাজকন্যা আমার রাজ্যে রানী হয়ে থাকবে, অভিযোগ করার সুযোগ পাবে না ইনশাল্লাহ। আয়রা কেঁদে যাচ্ছে। একবার মাকে জড়িয়ে ধরে কাঁদছে, তো একবার ঈশানীকে জড়িয়ে ধরে কাঁদছে। ঈশানী নিজেও বউ সাজে আয়রাকে জড়িয়ে ধরে কাঁদছে। তার খুব কষ্ট হচ্ছে। জাহেদ চৌধুরীকে দেখে বুকে হামলে পড়ে আয়লা। বাবার পাঞ্জাবি ধরে কাঁদতে কাঁদতে বাচ্চাদের মতো বলে সে যাবে না। জাহেদ চৌধুরী মেয়ের মাথায় হাত বুলিয়ে বরের কাছে নিয়ে যেতে লাগে। আর দূরে দাঁড়ানো আরহানকে দেখতে পেয়ে বাবার হাত ছাড়িয়ে ছুটে যায় ভাইয়ের কাছে। ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরহানের চোখে পানি আটকে রাখতে পারছিল না বলে দূরে ছিল। তার ছোট্ট পাগলি বোনটা কত বড় হয়ে গেছে, আজ তার বিয়ে, চলে যাচ্ছে অন্যের ঘরে। আর ভাইকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। আরহান বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। হাত উঁচু করে পাঞ্জাবির হাতার অংশ দিয়ে চোখ মুছে তারপর আয়রাকে সোজা নিয়ে যায় বরের সামনে। আয়রার হাত ইয়াসিনের হাতে দিয়ে বলল, এবারে সবচেয়ে দামি সম্পদ তোমাকে দিচ্ছি, অবহেলা করো না কখনো। ওর ছেলে মানুষই পাগলামি মানিয়ে নিও। আমার ছোট বোন আমার কাছে ছোট্ট পুতুলের মতো। আমার পুতুলের গায়ে যেন কোনো আঁচড় না লাগে।
দুঃখের বাতাসও যেন না লাগে। ইয়াসিন হেসে ফেলল, আশ্বস্ত করে বলল, এরকম কখনোই হবে না ভাই। আপনার বোনের প্রাণে আমার প্রাণ বাঁধা। ওকে কষ্ট দেয়া মানে নিজেকে কষ্ট দেয়া। কেউ কি নিজেকে কষ্ট দেয় বলেন? আরহান ইয়াসিনের পিঠে চাপড় মারল, বরপক্ষ আয়রাকে নিয়ে বেরিয়ে পড়ল। আয়রা চলল নিজের চিরচেনা পরিচিত সেই ঘরের মানুষ, সেই ঘরের ঘ্রাণ, মায়ের হাতের রান্না, বাবার আহ্লাদ, ভাইয়ের শাসন ও ঈশানের ভালোবাসা রেখে নিজের প্রণয় পুরুষের হাত ধরে নতুন জগৎ সাজাতে। ইয়াসিনদের বাড়িতে পৌঁছে সকল নিয়ম নীতি ও রীতিনীতি মানতে মানতে বেশ রাত হয়েছে। ঘড়ির কাঁটা এখন 11টা। আয়রাকে সবে ইয়াসিনের ঘরে রেখে গেছে কিছু মেয়ে। সম্পর্কে কয়েকজন তার যা হয়, কয়েকজন ননদ বোধ হয়। কানে কানে বলে গেছে অনেক অসভ্য কথা। আয়রা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তারা হেসে চলে যায়। রুমে নিস্তব্ধ হলে সে চোখ তুলে তাকায়। আজ প্রথমবার সেই ইয়াসিনের রুমে এসেছে। রুমটা সিমসাম সুন্দর। রুমের সাথে লাগোয়া ব্যালকনি বেশ পছন্দ হয়েছে। নীরব চোখে পর্যবেক্ষণ করছিল তার আর ইয়াসিনের কক্ষ। হ্যাঁ, তাদের নিজস্ব কক্ষ, নিজস্ব মানুষের সাথে এ ঘরে স্বপ্ন বুনবে সে। তখনই দরজা ঠেলে প্রবেশ করে ইয়াসিন। আয়রা দ্রুত ঘুমটা নামিয়ে দেয়। ইয়াসিন এসে ঠায় দাঁড়িয়ে রয়, কোনো কথা বলে না, এগিয়েও আসে না। 5 মিনিট ধরে রুমে কোনো সারা শব্দ না পেয়ে আয়রা কৌতূহলী ঘুমটা তোলে। সঙ্গে সঙ্গে শরীরে শীতল স্রোত বেয়ে যায়। একজোড়া তৃষ্ণার্ত চোখ ঈগল পাখির ন্যায় চেয়ে কত বছরের তৃষ্ণা মেটাচ্ছে যেন। আয়রা চুটকি দিলে তার চেতনা আসে, এগিয়ে যায় আয়রার দিকে। আয়রার পাশে বসে বলে, আজ আমার রুম প্রকৃত পূর্ণতা পেল। আমার হৃদয় শীতলকারী আমার কক্ষে আমার বিছানায় বসে আছে। আমার জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই। আমার সকল চাওয়া তোমাকে পাওয়ার সঙ্গেই পূর্ণ হয়ে গেছে। আয়রা তৃপ্তির হাসি আসলো। মন কুঠিরে যেন এক পশলা বৃষ্টি হয়ে গেল। শীতলতা অনুভব করলো। মুখে কিছু বলতে পারলো না, শুধু চেয়ে রইল সেই কালো মণি জোড়ার মায়ায়। এখানেই সকল রহস্য। এই চোখের রহস্য ভেদ করা অক্ষম সে। ইয়াসিন আয়রার হাত ধরে বলল, পোশাক পাল্টে উঁচু করে আসো। দুজনে আলোর অনুগত পালন করে এই রাতে আমাদের নতুন জীবন শুরু করবো জন। আয়রা মাথা ঝাঁকিয়ে নেমে যায়। সুটকেস থেকে একটি সুতি শাড়ি নিয়ে চলে যায় ওয়াশরুমে। ফুলের সজ্জিত বিছানায় বসে আছে ঈশানী। মাথায় তার 1 হাত ঘোমটা। দুজন মহিলা তাকে ঘরে দিয়ে গেছে প্রায় ঘন্টাখানেক হলো। যাওয়ার আগে অদ্ভুত সব কথা বলে ভয় ঢুকিয়ে গেছে ঈশানীর মনে। দুরু দুরু বুকে সে অপেক্ষা করছে আরহানের। মহিলা দুজন বলেছে স্বামী আসার আগে এখান থেকে যেন না ওঠে। সেও বাথরুমের মতো কথা শুনছে। বসে বসে অপেক্ষা করতে করতে ফিরে গেল সে গতকাল সন্ধ্যায়, যখন পায়ে ব্যথা পেয়ে আরহান তাকে নিজের রুমে নিয়ে আসে। ঈশানীর পায়ে ব্যান্ডেজ করার সময় ঈশানী জিজ্ঞেস করেছিল আরহানকে, কেন জড়ালেন আমার কলঙ্কিত জীবনের সাথে আপনি? আরহানের হাত থেমে যায় এক মুহূর্ত। পরপরই আবার নিজের কাজে ব্যস্ত হয়ে বলো, নিজেকে কলঙ্কিত করতে। ঈশানী এবার বাঁকা হাসলো, তারপর তেসরাভাবে জবাব দিল, দয়া করে বিয়ে করেছেন আমায়, তাই না? আমার সারা জীবন দয়ার পাত্র হয়েই থেকে গেলাম। ছোট থেকে চাচুর, আর এখন আপনার। হ্যাঁ, আমার জীবন। শেষ কথাটা নিজেকে উপহাস করে বলে। আরহান ক্ষতে ব্যান্ডেজ করে তাকায় ঈশানের দিকে। ঈশানের চোখে চোখ রেখে বলে, এই চৌধুরী বাড়িতে যতটা অধিকার আমার আয়রার আছে, ঠিক ততটা অধিকারই তোমারও আছে। আর বাবা মা তোমাকে কতটা ভালোবাসে সেটা নিয়ে কি তোমার সন্দেহ আছে? ঈশানী মাথা ডানে বামে দাঁড়িয়ে না বোঝায়। আরহান আবার বলে, তাহলে নিজেকে তাদের কাছে দয়ার পাত্রী বানিয়ে তুমি তাদের ভালোবাসা ছোট করছো। আর রইল আমার কথা, আমার কাছে তুমি আমার দায়িত্ব। অন্যান্য আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো আমাদের সম্পর্ক স্বাভাবিক না, আমি জানি। আমি তোমাকে নিয়ে স্ত্রীর মতো কিছু অনুভব করি না ঠিকই, তবে এটুকু বলতে পারি, এই আরহান মীর চৌধুরী কখনো দায়িত্বের অবহেলা করে না। আমাদের সম্পর্কে এখন শুধুমাত্র সময় প্রয়োজন। আশা করি তুমি সেটা দিবে। আর তুমি নিজেও এখনো বাচ্চা। বিয়ে হয়েছে বলে সংসার নিয়ে থাকবে সেটা না। নিজের মতো পড়াশোনা করো, নিজের ইচ্ছে মতো সব করতে পারো, সমস্যা নেই। তবে হ্যাঁ, নিজেকে সবার আগে নিজের সম্মান করতে হয়। বারবার কলঙ্কিত কলঙ্কিত বলে তুমি নিজেকে অসম্মান করছো। না, এতে শক্ত হতে হয়, কংক্রিটের মতো শক্ত।
যাতে যে কোনো ঝড় হাওয়া উড়িয়ে নিয়ে যেতে না পারে। নিজেকে প্রস্তুত করো, নিজের কঠিন রূপে প্রস্তুত করো মেয়ে। আর এসব বাজে কথা যেন তোমার মুখে না শুনি। বলে ঈশানীকে কোলে তুলে নিয়ে খট করে দরজা খোলার শব্দে ঈশানী ভাবনার জগৎ থেকে ফিরে আসে। শাড়ির একাংশ খামচে ধরে, নিঃশ্বাসের গতি বাড়তে থাকে। ওই মহিলাদের কথা মনে পড়ে, ভয়েরা দানা বাঁধতে শুরু করে। আরহান নিজের শেরহানি খুলে ওয়াশরুমে ঢুকে যায়। গোসল করে একটি টি শার্ট ট্রাউজার পরে মাথা মুছতে মুছতে বের হয়। ঈশানী তখনও ওভাবেই মূর্তির মতো বসে থাকতে দেখে ভাঁজ পড়ে কপালে। হালকা কেসে ঈশানীর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলে বৃথা হয়। ঈশানী যেন নিঃশ্বাসও নিচ্ছে না, এমনভাবে বসে আছে। আরহান ঈশানীর উদ্দেশ্যে বলে, এভাবে বসে আছো কেন? গরমে এসব পরে ঘুমটা দিয়ে অসহ্য লাগছে না? চেঞ্জ করে নাও। বলে রুমের রাখা সোফায় বসে পড়ে। ঈশানী নড়ে চড়ে ওঠে, তারপর ঘুমটা উঠিয়ে নিচে নামে। এদিকে ওদিকে তাকিয়ে দেখে তার কোনো পোশাক নেই এখানে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরহান বসে এতক্ষণ ওকেই পর্যবেক্ষণ করছিল। শাড়ি পরে বউ সাজে মেয়েটাকে চমৎকার সুন্দর লাগছে। ফর্সা গায়ে লাল বেনারসি যেন গোলাপ ফুলের মতোই ফুটে আছে। মুখে ভারী মেকআপের আস্তরণ। যদিও মেকআপ ছাড়াই মেয়েটাকে বেশি ভালো লাগে, তবে আজ একটা আলাদা মায়া কাজ করছে। শাড়ি পরে এখন আর বাচ্চা লাগছে না, বরং এক রূপবতী যুবতী মেয়ে লাগছিল। আরহান এসবই ভাবছিল, হঠাৎ খেয়াল করলো ঈশানী দরজা খুলছে। আরহান পিছন থেকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? ঈশানী পিছন ফিরল, নত মস্তিষ্কে শাড়ির আঁচল পেঁচাতে পেঁচাতে বলল, আমার রুমে, আমার পোশাক আনতে। এ রুমে আমার পোশাক নেই। আরহান উঠে দাঁড়ালো, ঈশানীকে বলল, তুমি এখানেই বসো, আমি আনছি। দেখা যাবে আবার শাড়ি পরে গেছো। ঈশানী লজ্জা ও বিব্রত বোধ কর। আরহান কিছুটা এগিয়ে গিয়ে আবার পিছু ফিরে জিজ্ঞেস করলো, তোমার পোশাক কই পাবো? ঈশানী প্রত্যুত্তর করলো, ক্লোজেটের ডান পাশে। 5 মিনিট পর আরহান এলো, হাতে ঈশানীর পোশাক। ঈশানীকে দিল। সে সোজা ওয়াশরুমে ঢুকেছে। পাক্কা 30 মিনিট পর মেকআপ তুলে গোসল করে বের হয়। এবার বেশ হালকা লাগছে তার, এতক্ষণ দম বন্ধ লাগছিল। ঈশানী বেরিয়ে দেখে বিছানা থেকে সব ফুল নামিয়ে বিছানা ঝেড়ে আরহান শুয়ে পড়েছে। ঈশানী কি করবে, কোথায় শুবে ভাবতে থাকে দাঁড়িয়ে। আরহান চোখের উপর এক হাত ও পেটের উপর এক হাত দিয়ে টান টান হয়ে শুয়েছিল। ঈশানী দাঁড়িয়েছে ঠিক তার পায়ের কাছে। কারো উপস্থিতি উপলব্ধি করে আরহান চোখ মেলেছে। সদ্য গোছল করে বেরিয়ে আসা ঈশানীকে তার কাছে সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের মতো মনে হয়। সে নিষ্ফলক তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঈশানীর উদ্দেশ্যে বলে, সারা রাত কি দাঁড়িয়ে থাকবে ওখানে? থাকলে থাকতে পারো, তবে লাইট নিভিয়ে দাঁড়িয়ে পড়ো, চোখে আলো লাগছে। ঈশানী ইতস্তত করলো, কথা যেন মুখ দিয়ে বের হচ্ছে না। তার ছোট তনু যেন ক্ষণক্ষণে কেঁপে উঠছে। অজানা ভয়ে তটস্থ কিশোরী হৃদয়। তবু ক্ষীণ কণ্ঠে বলল, না মানে আমি সোফায় ঘুমাবো, বালিশটা একটু দিবেন? আরহান এবার সোজা হয়ে বসে পড়ল। তারপর ঈশানকে বলল, এটা কোনো বাংলার সিরিয়াল না যে তুমি সোফায় ঘুমাবে, আমি বিছানায়। এটা বাস্তব জীবন, তোমার ভবিতব্য। আমি তোমার স্বামী। 3 কবুল বলে স্বামীর অধিকার দিয়েছো তুমি। এখন আমি সেই অধিকার চাইলে তুমি দিতে বাধ্য। তখন কোনো সিনেমার কাহিনী কাজ করবে না। তাই বলছি, সম্পর্কটাকে স্বাভাবিক নাও। মানিয়ে নিতে না পারো, যেটিভাবে চলছে সেভাবেই চলুক। কিছু যোগ বিয়োগের প্রয়োজন নেই। সম্পর্ক নিজেই তার নিজস্ব রং চিনে রূপ পরিবর্তন করবে। এখন সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ো। ঈশানী ফ্যাস করলো, বিব্রত বোধ করলো, কিন্তু তার ভিতরের ভয়টা চলে গেল। সেটার পরিবর্তে এসে বাধা বাঁধল একটা অজানা মুগ্ধতা, শান্তি। সে কিছু বলল না, চুপ করে বিছানার অন্য সাইডে গিয়ে শুয়ে পড়ল। আরহান লাইট নিভিয়ে নিজে শুয়ে পড়ল। ঈশানীর ঘুম ধরছে না, ভেতরটা হাঁসফাঁস করছে, এপাশ ওপাশ করে যাচ্ছে। মূলত তার অন্ধকারে ভয় লাগে। এরকম ঘুটঘুটে অন্ধকারে মনে হয় কেউ তাকে দেখছে। ভয়েই ঘুম আসে না। তার উপর একটা ছেলের সাথে একই রুমে একই বিছানায় শুয়ে আছে, আরও অস্বস্তি জেঁকে ধরেছে তাকে। যদিও ছেলেটা তার স্বামী, কিন্তু সম্পর্কটা তো অস্বাভাবিক। সে সোজা হয়ে শোয়। তখনই হঠাৎ আরহান তার মুখের উপরে উঠে আসে। এসে নাকি ভয় পেয়ে যায়। মাথায় আসে সেই মহিলাদের বলা কথা। ভয় পেয়ে হুট করে বলে ফেলে, কাছে আসবেন না প্লিজ, আমি এখনো তৈরি নই।
আরহান হাত বাড়িয়ে ঈশানীর পাশের টেবিলে ল্যাম্প জ্বালিয়ে দেয়, তারপর সোজাভাবেই সেভাবেই ঈশানীর উপর ঝুঁকে যায়। মুহূর্ত ঈশানীর বলা কথা শুনে অবাক হয়ে যায়। তারপর সুরে আস্তে আস্তে ব্যঙ্গাত্মক স্বরে বলে, তুমি মোটেও বাচ্চা না। আমার মাথায় যে কথা আসেনি সেটা তোমার মাথায় ঘুরছে। ইউ আর ভেরি অ্যাডভান্সড। ঈশানীর যার পরনায় করুণ অবস্থা, লজ্জায় চোখ খিচে নিয়েছে। ইস, কি একটা কাণ্ড ঘটে গেল। লোকটা নিশ্চয়ই তাকে নির্লজ্জ ভাবছে। ঈশানীর সমস্ত শরীরে ছেয়ে গেল অস্বস্তির আস্তরণ। লজ্জায় গাল দুটো মেদুর হয়ে উঠল। ঈশানীর এই মুহূর্তে মনে হচ্ছে, হে ধরনী, ফাঁক হও, আমি ঢুকে যাই। কোনো রকম পাশ ফিরে চোখ খিচে শুয়ে রইল সে। নিস্তব্ধ মধ্যরাত, চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কিছু নেড়ি কুকুরের ডাক, যা নিস্তব্ধ পরিবেশে এক প্রকার ছেদ টানে। আকাশে সুন্দর থলের মতো চাঁদ উঠেছে। চাঁদের মৃদু আলোয় আলোকিত করছে চারপাশ। সে চাঁদের স্নিগ্ধ আলোয় একজোড়া কপতি বসে চন্দ্রবিলাসে মত্ত, যেন চাঁদের আলোয় সৌন্দর্য তাদের গ্রাস করছে। মন্ত্রমুগ্ধর ন্যায় চেয়ে থাকে আয়রা। বলল, আজকের চাঁদটা ভীষণ সুন্দর, তাই না? আয়রার পাশে বসে আছে ইয়াসিন। আয়রার মেয়েধীন কোমরে হাত দিয়ে আয়রাকে নিচে সন্নিকেটে আনলো আরেকটু। তারপর আয়রার দিকে চেয়ে আবিষ্ট কণ্ঠে বলল, ভীষণ। আয়রা লজ্জা পেল, গাল দুটো লালচে বর্ণ ধারণ করল। আয়রাকে লজ্জার চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইয়াসিন এবার তার ঘাড়ে মুখ গুজল, ভেজা অষ্টযুগল নাড়িয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। আয়রা জমে গেছে, যেন শক্ত করে ধরেছে তার শাড়ির আঁচল। নিঃশ্বাসের গতি বেগতিক হচ্ছে তার। কাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মিয়ে যাচ্ছে। ইয়াসিন এবার চুমুর জায়গায় হালকা করে কাপড় বসালো। আয়রা আহ বলে কেঁপে উঠল। ইয়াসিন ছাড়ল না, বরং উঠে দাঁড়িয়ে কোলে তুলে নিল আয়রার ছোট্ট শরীর। আয়রার কপালে নিজের কপাল লাগিয়ে চলল রুমে। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, সাথী ভারী হয়ে উঠেছে রুমের বাতাসও। নিঃশ্বাসের শব্দও যেন ভয়ঙ্কর প্রতিধ্বনি দিচ্ছে। ইয়াসিন আয়রাকে বিছানায় শুয়ে দিয়ে নিচে ঝুঁকে যায় তার দিকে। ঘরের ড্রিম লাইটের সবুজ আলোতে আয়রার মুখ যেন আরো মায়াবী আবেদনময়ী লাগছে। নিষ্পলক তাকিয়ে থাকে ইয়াসিন। আয়রা সেই দৃষ্টি নিতে পারে না। শরীর জুড়ে বয়ে যায় অজানা শিহরণ। চোখ খিচে বন্ধ হয়ে পড়ে ইয়াসিনের বক্ষদেশের নিচে। ইয়াসিন আলতো করে চুমু দেয় আয়রার কপালে। আয়রার নিচের কপালে স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায়। অমনি ঝড়ের বেগে একজোড়া ওষ্ঠ আঁকড়ে ধরে তার ওষ্ঠ। সেদিনের মতো শুধু ছুঁয়ে ক্ষান্ত হয় না, বরং উন্মাদ হয় মধুসূনা পানা। গাঢ় থেকে গাঢ় হয় সেই স্পর্শ। সময়ের সাথে তাণ্ডব বাড়তে থাকে। দুটো আলাদা মানুষ, আলাদা দেহ মিলেমিশে একাকার হয়ে যায়। প্রণয় পুরুষ ছাড় দেয় না এক রক্তিও। দীর্ঘদিনের লালিত ভালোবাসা উজাড় করে দিয়ে আয়রাকে করে তোলে পাগল। রাতের দ্বীপ্রহরে রচিত হয় তাদের ভালোবাসার নতুন কাব্য। কিছু ভয়, কিছু ব্যথা, কিছু যন্ত্রণা ও সুখ মিলিয়ে পরিচিত হয় নতুন জগতের সাথে।